আমি শুরু করতে চাই আপনাদের সকলকে নববর্ষের শুভেচ্ছা দিয়ে। এবারের ভিন্নতর নববর্ষ, উদ্বেগের নববর্ষ, উৎসবের নববর্ষ নয়, তথাপি বছরটা ভালো যাবে এটি আমরা আশা করি, এবং এটা খুবই একটি কঠিন বছর আমাদের সামনে আছে এবং আমরা সকলে মিলে সেটাকে মোকাবেলা করব, এটা আমি মনে করি। তো যেই নামগুলো এখানে বললেন শুভ, সে ওনাদের বাইরে আমাদের সাথে সিপিডি থেকে এবং সিপিডি সেক্রেটারিয়েটের থেকে অভ্র শুভ আছেন, ইর্তেজা আছেন, এছাড়া প্রফেসর মুস্তাফিজুর রহমান আছেন, এবং আমি একটু আগে ডক্টর গোলাম মোয়াজ্জেমকেও দেখেছি বোধহয়। মোয়াজ্জেম আছেন আপনি? মোয়াজ্জেম আছেন, মিউট করা আছে সেহেতু আমি দেখতে পাচ্ছি। আর এই যে নামগুলো আপনার, হ্যাঁ থ্যাংক ইউ মোয়াজ্জেম। আর যারা এইমাত্র বদিউল ভাই জয়েন করেছেন, আমি দেখছি সুজনের। আচ্ছা, আমি আপনাদের যে জিনিসটা বলতে চাচ্ছি, যেহেতু আলোচনাগুলো বেশ কিছুটা এগিয়ে গেছে, সেটা থেকে আমি শুরু করি। আমরা সকলেই মনে করেছি যে এরকম একটি পরিস্থিতিতে আমাদের প্ল্যাটফর্মের যে শক্তিটা আছে, এই শক্তিটা এবং সক্ষমতাটা কাজে লাগানো উচিত। এবং 1-2 সপ্তাহ অপেক্ষা করে আমরা প্রথম একটা কোর গ্রুপের মিটিং করি। কোর গ্রুপের মিটিং এর ভিতরেও বিভিন্ন জিনিস আলোচনা হয়, সেটাতে আমরা আগাই। সেক্রেটারিয়েটের ভিতরে অনেক আলোচনা হয়, সিপিডির ভিতরে আলোচনা হয়। তার ভিত্তিতে আমরা বেশ কিছু আগিয়ে গেছি গত 7-10 দিনে। যে জিনিসটাতে এসেছে এখন আমি বলি, সেটা হলো আপনারা এজেন্ডাটা পেয়েছেন। আমি ফুল এজেন্ডার ফলো আপ মানে আপনারা মাথায় রেখে রেসপন্ড করবেন, কারণ আমি কথাটা শেষ করে আমি একজন একজন করে নিয়ে আসবো। প্রথম যে জিনিসটা খুব বড়ভাবে বের হয়েছে সেটা হলো যে এই মুহূর্তে জাতীয়ভাবে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো, এনজিওরা ইন পার্টিকুলার, প্রাইভেট সেক্টরও আছে কিছুটা, তারা এই মুহূর্তে একটা কোনো ন্যাশনাল ফ্রেমওয়ার্কের ভিতরে নাই। তাদের এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটার ভিত্তিতে তারা এই মুহূর্তে সমন্বয় করতে পারে, কাজের অভিজ্ঞতা বিনিময় করতে পারে এবং একই সাথে তাদের ইস্যুগুলোকে সামনে নিয়ে আসতে পারে। এটা একটা বড় জিনিস এসেছে। এই প্রেক্ষিতে যেইটা সিদ্ধান্ত হয়েছে সেটা হলো যে আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটকে আমরা আরো কার্যকরভাবে ব্যবহার করব। এই জন্য আপনারা যদি ওয়েবসাইটে যান, দেখবেন আমরা 3টা আইকন সৃষ্টি করেছি, 3টে জায়গা সৃষ্টি করেছি। একটা জায়গাতে হবে যে কে কি কাজ করছেন। প্রথম জায়গাটা হবে যে এই মুহূর্তে পরিস্থিতির তাৎক্ষণিক পরিস্থিতি জানা, সেটা আপডেটটা থাকে, সেটা আমরা আন্তর্জাতিক এবং দেশীয় বিভিন্ন লিঙ্ককে ওখানে দিয়েছি। আর দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হলো সবচেয়ে বড়, সেটা হলো কে কি কাজ করছেন। এটাকে আমরা একটা ওই কেউ যে পার্টনার্সদের অ্যাক্টিভিটিস গুলোকে আমরা ডকুমেন্ট করে ওখানে দিতে চাচ্ছি। আপনারা দেখেছেন প্রথমে আপনারা অনেকেই রিপোর্ট পাঠিয়েছেন, আমরা 30টার উপরে বোধহয় রিপোর্ট পেয়েছি। এখন আবার ওটাকে স্ট্রাকচার করে আমরা 1000 শব্দের ভিতরে নিয়ে যেতে চাচ্ছি, একটা ফরম্যাটের ভিতরে, যাতে ওখানে যেতে পারে। এবং এটা শুধুমাত্র মিডিয়া যাতে দেখতে পারে, এটা যাতে ডোনাররা দেখতে পারে, এবং আপনারা যখন ডোনারের ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করেন, এই শক্তিটাকেও আপনারা সেই সময় ব্যবহার করতে পারেন, যাতে সেটা আপনারা দেখেন। আর তৃতীয় আরেকটা আমরা ই ডিসকাশনের জায়গা খুলেছি, সেখানে যদি যার যে কোনো ইস্যু যদি ওখানে থাকে, কোনো আলোচনা থাকে, কোনো কিছুকে হাইলাইট করতে চান, কোনো কিছুকে যদি সেক্রেটারিয়েটকে জানাতে চান, যদি কোনো ইস্যুকে আমরা সামনে নিতে চাই, সেগুলি ওখানে আপনারা দেবেন। এবং সেই জন্য এই ওয়েবসাইটটাকে আমরা বড়ভাবে ব্যবহার করার চিন্তা করছি। 2 নম্বর চিন্তা করছি যে আমাদের কাছে মনে হয়েছে যে এই আমাদের পার্টনার্সরা এবং এই খাতটা যেরকম ভাবে কাজ করছে, সেরকম ভাবে এটার প্রচার প্রকাশ বা স্বীকৃতি সেই অর্থে জাতীয়ভাবে নেই। সেহেতু আমরা এই তাদের অবদানকে এবং তাদের অভিজ্ঞতাকে সামনে নিয়ে আসতে হবে, আরো এই ওয়েবসাইটের বাইরেও আমাদের চিন্তা করতে হবে। সেই জন্য আপনারা দেখেছেন আমরা যেটা করতে চাচ্ছি যে এই পুরো সেক্টরের কন্ট্রিবিউশনের একটা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করছি র্যাপিডলি আমরা। এবং সেই জন্য আপনাদের কাছে কত মানুষের কাছে গেছেন, কত টাকা কমিট করলেন ও প্রতিশ্রুত হলো, এগুলিকে আমরা যোগ দিয়ে একটা ফিগারে আসতে চাচ্ছি। খুবই নিচের দিকে ফিগার হবে, তথাপি আপনারা সাহায্য করলে আমরা ওটাকে একটা হিসাবের ভিতরে, একটা আলোচনার ভিতরে রাখতে পারি, কম বেশি ইত্যাদি। এবং আমাদের ধারণা যে আমরা এগুলি সবকিছু মিলিয়ে আরেকটা যেটা করতে চাচ্ছি সেটা হলো যে কাজের অভিজ্ঞতার ভিত্তিতে আমরা এই মুহূর্তে যে সমস্ত সমস্যার মুখোমুখি হচ্ছি, সেই সমস্যাগুলোকে আমরা নীতি নির্ধারকদের কাছে এবং সমাজের মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আমি আসবো সেটাতে। সেহেতু ওই পলিসি অ্যাডভোকেসি পার্টটাও জোরদার করার কথা বলা হয়েছে। অর্থাৎ
কোঅর্ডিনেশন ফ্যাসিলিটেশনের বাইরে যে ডকুমেন্টেশন এবং পলিসি অ্যাডভোকেসি, এটা হলো সেকেন্ডটা এখানে বলা হয়েছে। আর তৃতীয় যে জিনিসটা এসেছে সেটা হলো যে আগামী দিনে রিসার্চের মাধ্যমে এবং অ্যাট দ্য সেম টাইম অ্যানালিসিস এবং আমাদের কোলাবোরেশনের মাধ্যমে এই করোনা উত্তর পরিস্থিতি যখন আরেকটু স্বাভাবিক হবে, তখন আমরা এই পিছিয়ে পড়া মানুষগুলোকে এসডিজির দৃষ্টিভঙ্গি থেকে কিভাবে কাজের সাথে যুক্ত হতে পারি তারও একটা পরিকল্পনা ক্রমান্বয়ে তৈরি করার কথা হচ্ছে। এই হলো তিনটে বিষয়। একটি হলো তথ্যের প্রবাহ এবং সমন্বয় সাধন করা নিজেদের ভিতরে, দ্বিতীয়ত হলো যে এই সেক্টরের অবদান এবং এই মুহূর্তে তাদের চ্যালেঞ্জগুলোকে নীতি নির্ধারকের সামনে তুলে ধরা, এবং তৃতীয়ত হলো ক্রমান্বয়ে এসডিজির দৃষ্টিভঙ্গি থেকে পিছিয়ে পড়া মানুষগুলোকে আগামী দিনে করোনা উত্তর পরিস্থিতিতে কিভাবে আমরা কার্যকরভাবে পাশে দাঁড়াতে পারি এইটার জন্য এই চেষ্টা করা। এই তিনটে বিষয় এখানে আছে। আমরা শনিবার দিন একটা প্রেসের কাছে কিছু ডকুমেন্ট দিতে চাচ্ছি, সেই জন্যই আজকের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যেই সমস্ত আলোচনা করে এসেছি সেগুলোকে এখন ধরে কিন্তু তার উপরে আলোচনা করব। অর্থাৎ আমি জিরো থেকে আলোচনা শুরু করছি না, আমাদের ইতিমধ্যে যেটুকু হয়ে গেছে সেটুকুকে ভিত্তি করে আলোচনা করব। এবং আজকের আলোচনায় আজকে আপনাদের কাছে আমার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো যেই সমস্ত বিষয়কে আমরা পলিসি ওই ডকুমেন্টার ভিতরে চ্যালেঞ্জগুলোকে নিয়ে যেতে চাচ্ছি, সেইটার ভিতরে আপনাদের যদি কিছু থাকে সেগুলো আপনারা বলবেন। আমার কাছে 12-14টা এরকম রিকমেন্ডেশনের লিস্ট ইতিমধ্যে আমার সামনে আছে, আপনারা চাইলে সেটা আমি পড়ে শোনাতে পারি, কিন্তু তাছাড়াও আপনারা নিজেরা বলতে পারেন। এইটা হলো বিষয়। অর্থাৎ আপনাদের অবদান সম্বন্ধে এই মুহূর্তে আর রিভিউ করার দরকার নেই, এগুলি কাগজে পত্রে চলে আসতেছে। তারপরেও যদি আপনাদের মূল চ্যালেঞ্জগুলো বলেন, পলিসি রিকমেন্ডেশন বলেন, এইটি আলোচনার মূল বিষয় বলে আমি আজকে এখানে আপনাদের কাছে স্থাপন করছি। আপনারা যদি মনে করেন যে এটা ঠিক আছে, তাহলে আপনারা দুইজন মানুষ অন্তত আমাকে হ্যাঁ বলুন, আনমিউট করে দুইজন সমর্থন দিলে, অথবা যদি কোনো বিকল্প প্রস্তাব থাকে তাহলে সেটা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। যে বলতে চান আপনারা আনমিউট করে বলেন, নাম বলে বলেন, আনমিউট করে বলেন আপনারা। কারণ আমরা এটা এগোনোর জন্য আমার এটার জন্য একটু সমর্থন লাগবে। স্যার আমি মেহরাব, আমি প্র্যাকটিক্যাল অ্যাকশনের। আমি মনে হচ্ছে আপনি যেটা বললেন আমি সেটার সাথে একমতই আছি। আমার কাছে দ্বিতীয় কোনো বা অন্য কোনো সমস্যা আপাতত নাই। থ্যাংক ইউ। আর কেউ? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, দিদারুল আলম সাহেব প্রথমে বলেন, তারপরে হ্যাঁ বলেন। জি, আমার মনে হয় বলেন, তারপরে আমি দিদার বলছি, ইউসেফ বাংলাদেশ থেকে, ডিরেক্টর প্রোগ্রাম। আমি অবশ্যই একমত। পাশাপাশি আমার মনে হয় আমাদের সবার আমরা যে পলিসি অ্যাডভোকেসির জায়গাটা আরো কথা বলবো, সেই বিষয়গুলি আসলে আমাদের পরিবর্তিত পরিস্থিতিতে পোস্ট লকডাউন সিচুয়েশনে আমাদের কি ধরনের সামাজিক অস্থিরতা এবং মানে অনিশ্চয়তাকে আমাদের অ্যাড্রেস করতে হবে, সেই বিষয়গুলি আমি আশা করি অবশ্যই আমাদের ডিসকাশনের মাধ্যমে হাইলাইটেড হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। রুবি আপা কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আপনি সাইবুন আপনি বলতে চাচ্ছিলেন, বলেন। স্যার, জি স্যার, আমিও আসলে একমত আপনি যেগুলো বললেন স্যার। তবে আমাদের আপনি যে চ্যালেঞ্জ গুলো নিতে চেয়েছেন, আমরা আদিবাসীদের নিয়ে কাজ করছি, আসলে আদিবাসীদের কাছে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে পলিসির ক্ষেত্রে এখানে কতটুকু আমরা আনতে পারবো ঠিক জানি না, তবে গ্রাসরুট লেভেলে অনেক আদিবাসী এবং দলিত আছে যারা কিন্তু গভর্নমেন্টের যেসব সার্ভিস গুলো আসছে তারা কিন্তু সেভাবে আসছে না। প্রথমে প্রায়োরিটি দেওয়া হচ্ছে কিন্তু আমাদের মেইন স্ট্রিমিং যারা আছে তাদের। আপনার এটার সাথে একমত? হ্যাঁ, এটার সাথে একমত। এটা আমার যে পলিসি রিকমেন্ডেশন আছে তার ভিতরে এগুলি আছে, আমি আপনাদের কাছে বললে পরে আপনারা আরো একটু শক্তিশালী হবে। ঠিক আছে? আদিবাসী সমতলের আদিবাসীর বিষয়ে, বিশেষ করে দলিতদের বিষয়টা লিস্টের ভিতরে ইতিমধ্যে চলে এসেছে, আমি আপনাদের কাছে যাব। তাহলে যদি আপনারা একমত হন তাহলে আমি আপনাকে বলি, এই পর্যন্ত যে সমস্ত পলিসি রিকমেন্ডেশনস গুলো এসেছে আমি সেইগুলো খুব আপনাদের কাছে একটা লিস্ট খুব দ্রুত বলে যাই। আপনারা মনে রাখবেন যে এগুলির পিছনে অনেক আরো বিস্তৃত চিন্তা আছে, সেহেতু এটা বুঝবেন। প্রথম যে, তারপরে আমি সেটাকে এখন খুলে দিব, তারপর আপনারা পরপর রিফ্লেকশন দিন। সো আপনারা যদি নোট রাখতে চান নোট রাখেন, যাতে কোথায় কোথায় আপনারা বলতে চান।
পলিসি ইস্যুজের প্রথম যেটা এসছে, এই মুহূর্তে সরকার যে সমস্ত প্রণোদনা কাঠামো ঘোষণা করেছে, যে সমস্ত নীতি কাঠামো ঘোষণা করেছে, সেখানে এনজিওদের ভূমিকা সম্বন্ধে কোনো পরিষ্কার ধারণা নেই এবং এটা যথোপযুক্তভাবে স্থাপন করা হয়নি এবং এটি একটি অব্যবহৃত সম্পদ হিসেবে রয়ে গেছে, 1 নম্বর। 2 নম্বর হলো যে এই বিশেষ করে সরকার বারবার বিভিন্ন তালিকা তৈরি করার কথা বলছে। এই তালিকা তৈরি এনজিওরাও আমাদের প্রতিষ্ঠানের পার্টনার্সরাও তালিকা তৈরি করছেন এবং এই তালিকাগুলো অনেক ক্ষেত্রে স্থানীয় সরকার গুরুত্ব সহকারে নেয়, অনেক সময় নেয় না। সেহেতু এই তালিকাকে পিছিয়ে পড়া মানুষগুলোর তালিকাকে যাতে গুরুত্ব সহকারে নেয় সেটার উপর দৃষ্টি আকর্ষণ করে। এর সাথে বলা হচ্ছে যে সরকার যে সমস্ত সাহায্য সহযোগিতা বিতরণ করতে চাচ্ছে, তৃণমূল পর্যায়ে যেহেতু পার্টনার্সদের আমাদের প্রতিষ্ঠান আছে, সংগঠন আছে, সেহেতু তাদের ব্যবহার করা উচিত যাতে করে এগুলি বিলি করা যায়। অনেক প্রতিষ্ঠান এই মুহূর্তে আর্থিক সমস্যার ভিতরে আছে, বিশেষ মাইক্রো ক্রেডিট যারা করেন তারা তো আছেনই, অন্যদেরও আছে। তো সেই ক্ষেত্রে সরকার যেমন অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আর্থিক সহায়তা দিচ্ছে, এনজিও সেক্টরের জন্য আর্থিক সহায়তা দেওয়া প্রয়োজন করে আমরা মনে করি, বিশেষ করে ঢাকার বাইরে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত প্রতিষ্ঠান আছে। সচেতনতা বৃদ্ধিতে একই রকম এই মুহূর্তে সবাই যুক্ত আছেন, আমাদের পার্টনার্সরা সবাই প্রায়, এবং সেইটা তাদের সাথেও সমন্বয় করার জন্য বলা হচ্ছে। কমিউনিটি রেডিও যেটা আছে, কমিউনিটি রেডিওকে আরো এফেক্টিভলি ব্যবহার করার জন্য বলা হচ্ছে এবং সেটাও আমাদের পার্টনার্সরা এখানে করতে যাচ্ছে। স্পেসিফিক ভাবে কিছু এর বাইরে যেটা বড়ভাবে আলোচনা আসছে সেটা হলো যারা মাইক্রো ক্রেডিট করেন, যারা বড় মাইক্রো ক্রেডিট করেন তাদের কোনো সমস্যা নেই, কিন্তু যারা ছোট মাইক্রো ক্রেডিট করেন তাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, কারণ যেই টাকা মাঠে আছে সেটা তুলতে পারছেন না, পরে তুলতে পারলে কি হবে, এইটার একটা আর্থিক সম্ভাব্যতা প্রশ্ন এখানে এসে গেছে। সেহেতু যারা ব্যাংকের থেকে টাকা নিয়ে এগুলি করেন সেইটার ব্যাপারে একটু পরিষ্কার নীতিমালার কথা বলা হচ্ছে। আরেকটা যেটা বলা হচ্ছে যে স্পেসিফিক গ্রুপ, 1 নম্বর হলো ভাসমান মানুষ, শহর বস্তিবাসী ইত্যাদি। দ্বিতীয় হলো আদিবাসীদের কথা বলা হচ্ছে, আদিবাসী এবং দলিত। আদিবাসীদের কথা বিশেষ করে সমতলের আদিবাসীদের কথা এসেছে, যৌন কর্মীদের কথা এসেছে, যৌন কর্মীদের সন্তানদের কথা এসেছে, যারা প্রাত্যহিক মজুরির ভিত্তিতে কাজ করেন, শুধু ডেলিভারের মানে কৃষি ডেলিভারের না, অন্যান্য প্রাত্যহিক মজুরির ভিত্তিতে কাজ করেন, অথবা ক্ষুদ্র ব্যবসার সাথে যুক্ত আছেন, অথবা অপ্রাতিষ্ঠানিক খাতের ভিতরে আছেন, এমনকি নিম্ন মধ্যবিত্ত যারা চাকরিজীবী, যারা বেতন পাচ্ছেন না এবং যে প্রতিষ্ঠান থেকে পাওয়ার কথা সেই প্রতিষ্ঠানেরও টাকা নেই, তাদের কথা এসেছে। এইরকম একটা লিস্ট একটা আমাদের কাছে আছে। এই লিস্টটার সাথে আপনারা যদি আরো কোনো স্পেসিফিক গোষ্ঠী, পিছিয়ে পড়া গোষ্ঠীকে দিতে চান সেটা দিবেন। এর পাশে বড়ভাবে এসেছে যে এই মুহূর্তে আপনার গৃহ পর্যায়ে সহিংসতা বৃদ্ধি পেয়েছে নারীদের বিরুদ্ধে, এবং নারীদের প্রতি সহিংসতার এই ব্যাপারে আরো মনোযোগী হওয়া এবং কি করা যায় সেটার ব্যাপারেও দৃষ্টি আকর্ষণ করতে বলেছে সরকার, বিশেষ করে শেল্টার হোম গুলো এখন এই মুহূর্তে কাজ চালু না থাকায়। আর লাস্ট যেটা এসছে সেটা হলো যে ডোনার ফান্ডিং। অনেক ডোনার বলেছেন যে তারা রিটুলিং করে পুরো যা টাকা আছে সেই টাকাকে নতুন ভাবে কোভিডে ব্যবহার করা। আবার অনেক ক্ষেত্রে তারা শুধুমাত্র অ্যাওয়ারনেস রেজিং, স্যানিটাইজেশন ইত্যাদির ব্যাপারে বলতেছেন, কিন্তু লাইভলিহুডের ইস্যুতে সেরকম ভাবে আসছে না। তো বড়ভাবে যে আলোচনাটাতে আমাদের এসেছে যে টাকা যেটুকু পাওয়া যাচ্ছে বৈদেশিক সাহায্য, সেটা অনেক বেশি এই অ্যাওয়ারনেস রেজিং এর ভিতরে, কোভিড রিলেটেড অ্যাওয়ারনেস রেজিং এর ভিতরে আছে। ডোনাররা এখনো সেইভাবে লাইভলিহুড কনসার্নকে সাপোর্ট দিতে প্রকৃষ্ট অনেককে বলেন নাই। এই একটা তালিকা আমার কাছে আছে পলিসি অ্যাডভোকেসির জন্য। আপনারা লক্ষ্য করবেন এই পুরো তালিকাটাই কিন্তু ওই আমাদের পার্টনার্সদের চ্যালেঞ্জের সাথে যুক্ত হয়ে আছে। বৃহত্তর সামাজিক অর্থনৈতিক যে চ্যালেঞ্জ গুলো আছে বা সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে সেগুলির ভিতরে এগুলি ঢোকে নেই। যেহেতু আমরা এটাকে ফোকাসে রাখতে চাচ্ছি, ওই যে একটু আগে বললেন যে সামাজিক আনরেস্ট এটার বা ইকোনমিক আনএমপ্লয়মেন্ট ইত্যাদি, এইগুলি ইস্যুগুলো আমরা আনিনি, কারণ এই ইস্যুগুলো আলোচনার ভিতরে আছে। আমরা খুবই ফোকাসে রাখতে চাচ্ছি এটা হলো যে এইরকম একটি দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে আরো সক্ষমতার সাথে আমাদের পার্টনারদের শক্তিকে জাতীয়ভাবে কিভাবে ব্যবহার করা যায়, এইটি হলো ফোকাস আর কি। দেখেন, আমি এখন আলোচনা খুলে দিচ্ছি। আমি আমার কাছে যেভাবে নামগুলো সামনে এসেছে আমি সেইভাবে আমি এখানে শুরু করছি। আপনারা যা বলবেন সব নোটে থাকবে। এই মুহূর্তে আমরা রেকর্ড করছি। অব্র? জি স্যার, করছি স্যার।
আপনাদের আপত্তি নাই তো কারোর? এটা রেকর্ড হচ্ছে যে আমি 10 সেকেন্ড সময় দিচ্ছি, কারোর আপত্তি থাকলে বলেন। না স্যার। আচ্ছা, কারণ এটাও আমরা হয়তো আপনাদের আলোচনাটা শেয়ার করব অন্য পার্টনার্সদের, যেমন করে আপনারা অন্য ওয়েবিনারের আলোচনাগুলো আপনারা একই সময় শুনতে পারবেন। আমার কাছে যেভাবে সিরিয়ালে নাম সামনে দেখা যাচ্ছে আমি সেভাবে ডাকছি। দিদারুল আলম। দিদা সাহেব। জি জি, আমি বলছি। একটা বিষয় হচ্ছে, আমি যদি আমাদের প্রতিষ্ঠানের তরফ থেকে বলি, আমরা যেহেতু আপনারা জানেন, আশা করি সবাই, আমরা ইউসেফ যেহেতু কাজ করছে আন্ডার প্রিভিলেজ সেগমেন্ট অফ দ্য পুয়ার কমিউনিটি, এবং তাদের আসলে জীবন জীবিকার উন্নয়নের জন্য শিক্ষা বলেন আর কারিগরি শিক্ষা বলেন, সেই এর মাধ্যমে আমরা জব প্লেসমেন্টে কাজ করি, জব প্লেসমেন্টের মাধ্যমে কাজ করি। তো আমরা দেখতে পাচ্ছি এই করোনার ফলে আমাদের যেই ধরনের আমরা আমরা চ্যালেঞ্জের সম্মুখীন বর্তমান হচ্ছে এবং সামনে দেখতে পাচ্ছি, সেখানে আমি জানি না এখানে কিভাবে আমরা অ্যাডভোকেসিতে কিংবা আমাদের এই প্ল্যাটফর্মকে কাজে লাগাতে পারবো। সেটা হচ্ছে আমাদের স্পেশাল ড্রাইভ এবং স্ট্র্যাটেজি লাগবে। আমাদের যে একাডেমিক যে লসটা হচ্ছে, গ্যাপটা তৈরি হচ্ছে, বা কম্পিটেন্সি অ্যাচিভমেন্টের যে আমাদের আমরা যে চ্যালেঞ্জে পড়ছি, তার জন্য আসলে আমাদের ভিন্ন স্ট্র্যাটেজি এবং স্পেশাল ড্রাইভ লাগবে টু অ্যাড্রেস দিস গ্যাপ। এবং তার জন্য কিন্তু এক্সট্রা এফোর্ট এবং এক্সট্রা আমি বলবো যে এফোর্ট ইন টার্মস অফ আমাদের ম্যান পাওয়ার কিংবা ফান্ড কিংবা ইভেন উদ্যোগ, সম্মিলিত উদ্যোগ দরকার। 2 নম্বর হচ্ছে কি অত্যন্ত ইম্পর্টেন্ট, আমরা দেখতে পাচ্ছি এখন যে আমরা বিভিন্ন রকম, আপনি একটু আগে বলেছেন অলরেডি, আমরা সাইকোসোশ্যাল কাউন্সিলিং এর জায়গাটা আমরা ভিন্নভাবে আমাদের আলাদা প্রোগ্রাম বা আলাদা এফোর্ট দরকার স্টুডেন্ট এবং মেইনলি প্যারেন্টসদেরকে। ওরা বিভিন্ন রকম ট্রমাতে বর্তমানে আছে, এবং যেটা আপনি কিছুটা উল্লেখ করার চেষ্টা করেছেন, বিভিন্ন ধরনের অ্যাবিউজের শিকার হচ্ছে। তো সেই ট্রমা এবং অ্যাবিউজ থেকে আমরা বর্তমানে চেষ্টা করছি, যদিও ওভার টেলিফোনে ওদের সঙ্গে একটা কমিউনিকেশন রাখা, কিন্তু আমাদের পোস্ট লকডাউন সিচুয়েশনে we need to kind of plan and have a structured effort. এটা আমি সারা দেশব্যাপী দরকার। আমি বলবো যার যার প্রোগ্রামের অংশ হিসেবে, যেটা আমাদের প্রোগ্রামে নেই, আমরা ওটাকে ইনক্লুড করতে চাচ্ছি। এই 2 নম্বর বিষয়। 3 নম্বর বিষয় হচ্ছে কি আমাদের পাবলিক হেলথ এবং হাইজিনে মেইনলি আমরা কোনো অর্গানাইজেশন, কোনো প্রজেক্ট কিছুটা বিহেভিয়ারাল চেঞ্জে কাজ করেছিলাম আপনার এই ধরনের চ্যালেঞ্জকে মাথায় না নিয়েই, আমরা তো এক্সপিরিয়েন্স ছিলাম না। সো এখন আমাদের আসলে প্রত্যেকটা প্রোগ্রামে ইন্টিগ্রাল পার্ট অফ দ্য প্রোগ্রাম, আমরা বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য পাবলিক হেলথ এবং হাইজিনটা, বিহেভিয়ারাল চেঞ্জ অ্যান্ড ফ্যাসিলিটিস এট স্কুল লেভেল বলেন, আমি যেহেতু স্কুলে কাজ করি, আমি যেহেতু এডুকেশনে কাজ করি, কিংবা যে যার কার্যক্রমের সেই কমিউনিটি লেভেলে এবং প্রাতিষ্ঠানিক লেভেলে আমাদের এই ধরনের কম্পোনেন্ট, এটা হচ্ছে কি ইন্টিগ্রাল পার্ট অফ দ্য প্রোগ্রাম হওয়া উচিত। ফাইনালি বলবো, আমি যেহেতু আমি ডিসকাশন লম্বা করতে যাচ্ছি না, আমাদের এই মুহূর্তে দরকার সেফটি নেট এবং ইনসেন্টিভ প্যাকেজ ফর দ্য আন্ডার প্রিভিলেজ সেগমেন্ট। আপনি যদিও আপনার একটা পয়েন্টে বলেছেন আমরা দলিত সহ অন্যান্য কমিউনিটি পিপল এবং যারা আসলে ডে লেবারার এবং লো ইনকামে যারা আছেন এবং বিভিন্ন আরো জাতিগোষ্ঠী আছে, তাদের প্রতি বিশেষ নজর থাকবে। আমরা অর্গানাইজেশন থেকে অলরেডি স্ট্র্যাটেজি ঠিক করেছি, নট অনলি দিস স্পেসিফিক, অবশ্যই এটা থাকতেই হবে। প্লাস এখন আমরা এক ঝটকায় কিন্তু আমরা এক আঘাতে কিন্তু আমরা অনেকেই দরিদ্র সীমার নিচে চলে গেছি, আমাদের 3 দিনের খাওয়ার যোগান আমাদের কাছে নাই। সো সেফটি নেট এবং ইনসেন্টিভ প্যাকেজ থাকতে হবে আন্ডার প্রিভিলেজ গ্রুপের জন্য। কেন? তাদের বাঁচিয়ে রাখার জন্য শুধু না, ওরা যেন এডুকেশনে বা যে যার কাজে তার জীবনে ফিরে আসতে পারে। আদারওয়াইজ শুধুমাত্র লঙ্গরখানা খুলে কিংবা কিছু টাকা দিয়ে আমরা এখন যেটা চেষ্টা করছি অত্যন্ত কারেক্টলি, সেইটা কিন্তু লং টার্মে আসলে টিকিয়ে রাখা যেমন যৌক্তিক হবে না, একইভাবে সেগুলি আসলে তাদের জীবন জীবিকায় ফিরে আসার জন্য we need a kind of a very structured logical program. So এই 4টা জিনিস বলে আমি আপাতত আমার কথা শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, ভেরি মেনি গুড আইডিয়াস, ভেরি গুড। আমি এখন এই যে হেক্সের থেকে 2 জন আছেন, কে আছেন? স্যার। হ্যাঁ বলুন স্যার, ওই যে আমাদের এখানে নতুন 2 জন আরো অ্যাড হয়েছেন। অ্যাকশনের থেকে আজগর আলী ভাই আছেন, আর ব্র্যাক থেকে গোলাম রাব্বানি আছেন। আর স্যার আপনার লিস্টের সিরিয়ালে ওই যে শুরুর দিকেই দেখবেন স্যার 4 নম্বরে বোধহয় এসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর আছেন। সর্দার জাহাঙ্গীর হোসেন। জি স্যার আছেন।
উনি তো আছেন, আমার লিস্টের ভিতরে ইয়ে করা আছে। আর আসগর এসছেন, আসগর আলী সাবরি। সাবরি ওয়েলকাম। আর কার কথা বললেন আপনি এসছেন? স্যার ব্র্যাক থেকে গোলাম রাব্বানি এসেছেন। ব্র্যাকের কলিগ গোলাম রাব্বানি এসেছেন। আর স্যার একজন এসেছেন যাকে আসলে ওনার পিসির আইডি দেখাচ্ছে ইউজার, কিন্তু আসলে আমরা ওনাকে চিনতে পারছি না। কে এসছেন নতুন বলেন? বদুল ভাই। হ্যাঁ, কে বলছেন ইউজার? ইউজার আপনার পরিচয়টা দেন। বদুল ভাই হতে পারে, ওনাকে আমি সিনে দেখতে পাচ্ছি না, উনি কিন্তু আছে। কে? উনি ঢুকতে পারছে না। কে? কে ঢুকতে পারছে না? বদুল আলম ভাই কিন্তু এর মধ্যে ছিল, আমার মনে হয় ছুটে গেছে ওনার কানেকশনটা। হতে পারে বদুল ভাই তো ছিল, এখন তো দেখছি না। ঠিক আছে, আমরা এগোবো, যারা আসবেন আমরা সময় মতো ডাকবো। আর আপনি ব্র্যাকেট থেকে গোলাম রব্বানি বললেন, এখানে আমার নাম ছিল মারুফ হাসান। ওকে স্যার, আমি আর 10 সেকেন্ড নিতে পারবো? স্যার আমি কি 10 সেকেন্ড নিতে পারবো? আমি দিদার বলছিলাম। হ্যাঁ দিদার বলেন, আপনি যদি 10 সেকেন্ড। আই উইল গো টু দ্য নেক্সট পারসন। আমি হেক্সে যাব এখনই। হ্যাঁ বলেন। জাস্ট 10 সেকেন্ড। আমি প্রথম পয়েন্ট যেটা বলছিলাম, আমাদের আসলে স্পেশাল ড্রাইভ লাগবে আমাদের যে কমিউনিটি গ্যাপকে অ্যাড্রেস করার জন্য। সেইখানে আমি চট করে একটু বলে রাখি, তার জন্য আমরা প্রস্তুত না। এখন আমরা চেষ্টা শুরু করেছি। আমরা অনলাইনে বিভিন্ন রকম কি ধরনের এবং ডিস্টেন্স লার্নিং এর কি ধরনের কৌশল টেকনোলজি ইউজ করে কিভাবে সহজে আন্ডার প্রিভিলেজ সেগমেন্টকে এখানে নিয়ে আসা যায়, আমরা এই ধরনের শেখার সুযোগগুলি তৈরি করতে হবে। যে কারণে আমাদের ন্যাশনাল প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, একটা গ্রুপ যারা এই ধরনের আপনি বিভিন্ন রকম কৌশল এবং প্রযুক্তিকে ব্যবহার করে কম্পিটেন্সি বেসড। বুঝা গেছে, ডিজিটাল লিটারেসিকে আরো আপনি তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার সাথে যাতে করে এগুলি ব্যবহার করা যায়। জি, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমি হেক্সের কাছে যাচ্ছি। বলেন, কেয়া বলেন, সাইবুন বলেন। ধন্যবাদ স্যার। আপনি সহ সকলকে যারা উপস্থিত আছেন সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। কাছে এসে বলেন, কাছে এসে বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? স্যার আপনি সহ যারা উপস্থিত আছেন ধন্যবাদ আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা নববর্ষে আপনি যে কথাগুলো বলছিলেন স্যার, আমরা শুনছিলাম মনোযোগ সহকারে। আমার সাথে আমাদের কলিগ আছেন সাইবুন্নেসা রুবি আপা। আমি একটু বলে হয়তো ওনাকে রেফার করব, তারপর উনি বলতে পারবেন, যেহেতু উনি এক্সক্লুসিভলি কোভিড-19 খুব সংক্ষেপে বলবেন। আমাদের কাছে আজকে প্রায় 20 জন মানুষ আছে। জি স্যার, জি উনি হয়তো ডিটেইলে কাজ করছেন আর বলতে পারবেন। আমি যেটা আপনাদের বলতে চাচ্ছি সেটা হলো যে আপনাদের অনেক কিছু বলার আছে আমি জানি, কিন্তু আজকে আপনি পলিসি রিকমেন্ডেশনে ফোকাস করেন এবং পলিসি রিকমেন্ডেশন ফর এফেক্টিভ ইউজ অফ দিস সেক্টর, নট ইন জেনারেল বাংলাদেশের জাতীয় বিষয় না। প্লিজ বলেন। জি স্যার, পলিসি রেকমেন্ডেশনের জন্য অলরেডি দিদার ভাই বেশ কিছু চমৎকার আইডিয়া দিয়েছে, আমি ওগুলোর সাথে এগ্রি করি। এবং সাথে যেটা বলতে চাই, আমাদের পক্ষ থেকে যে গ্রুপগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি এখন পর্যন্ত আপনার কাছে লিস্ট ডাউন করা আছে, তার মধ্যে যে এটা আমরা চ্যালেঞ্জ সবচেয়ে বড় দেখতে পাচ্ছি যে আমরা এখন হয়তো সামহাউ অ্যাওয়ারনেস রেজিং কিংবা কোনো কোনো ক্ষেত্রে আমাদের হেক্সের তরফ থেকে ফুড সাপোর্টও খুব অল্প পরিসরে আমরা দেওয়ার চেষ্টা করছি, ফান্ড রেজিং এর চেষ্টা করছি। কিন্তু লং টার্মে যেটা হবে স্যার, এই সেগমেন্ট অফ পিপলরা লাইভলিহুডের যে ম্যাসিভ ইম্প্যাক্ট এদের উপর পড়বে, সেটার ক্ষেত্রে আসলে ইনক্লুসিভলি কি করা যেতে পারে সেটা একটা বড় ধরনের পলিসিতে মানে আসা উচিত। কারণ এমনিতেই সারা বছর ধরে এরা এমনিতেই লাইভলিহুডের ক্ষেত্রে কিংবা ইনকাম জেনারেটিং এর ক্ষেত্রে অনেক বেশি সাফার করে আর কি। মানে বছরে হয়তো ধরেন সারা বছর 3-4 মাস কাজ করে, আপনি নিজেও গেছেন ওই জায়গাগুলোতে, দেখেছেন। সো তাদের অবস্থা আসলে যে কি পরিমাণ খারাপ হবে সেই জায়গাটা আমরা মনে হয় যে দেখতে পারি। সাথে হচ্ছে এই আপনার হেলথের ব্যাপারে, বিশেষ করে এরা তো এমনিতেই ম্যালনিউট্রিয়েন্ট, কারণ তাদের ইনকামের উপরের কারণেই তারা ম্যালনিউট্রিয়েন্ট। সেই ক্ষেত্রে লং টার্ম তাদের যে হেলথ ইম্প্যাক্টটা পড়বে, সেই ক্ষেত্রে আরো পলিসি লেভেলে কোনো ধরনের স্পেশাল মেজার নেওয়া যায় কিনা, ওটা একটা চিন্তার বিষয় আসতে পারে। সেলিনা, এগুলি সবই করোনা থেকে বেরোলে পরে আমরা লাইভলিহুডের রিকভারি রিবাউন্ডের জন্য একটা মিড টার্ম স্ট্র্যাটেজি রাখবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি আগামী 7 দিনে কি করতে হবে বলেন।
আগামী 7 দিনে কি করতে হবে স্যার হচ্ছে প্রায়োরিটি লিস্ট যেটা আমরা দিতে চাচ্ছি ওইটাকে আসলে পার্সু করা আমার কাছে মনে হয়, কারণ এরা তো আসলে লিস্টের ভিতরে আসছে না। আমরাও প্র্যাকটিক্যালি ফিল্ড লেভেল থেকে যে এক্সপেরিয়েন্স পাচ্ছি যে যখনই এরা বিভিন্ন উপজেলা প্রশাসন বা অন্য জায়গায় যাচ্ছে এদের লিস্টগুলো বলছে আরে এরা তো এমনিতেই এদের তো তেমন করোনার ইম্প্যাক্ট এদের লাইফের উপরে নাই। সেটা একটা বড় ধরনের আসলে নেগেটিভ দৃষ্টিভঙ্গি আমাদের সমাজের মানুষদের জন্য। এই জায়গাটাতে আসলে খুব ইনক্লুসিভলি কাজ করা উচিত বা পার্সু করা উচিত। আমার কলিগ মনে হয় কিছু যুক্ত করবে স্যার। ধন্যবাদ স্যার। প্রথমে আমি সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাকে সুযোগ দেওয়ার জন্য আমাদের দুজনকে। আমি কেয়াপার সাথে সম্পূর্ণ একমত। ওর সাথে আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাচ্ছি স্যার। এই মুহূর্তে আমাদের যারা একদম গ্রাসরুট লেভেলে যে পিওসি আছে সোশ্যাল ডিস্টেন্সিং এর জন্য এখন তাদের কাছে যাওয়া, ইভেন আমরা যে প্রথম 2 ফেজে ফুড বাস্কেটটা তাদেরকে দিয়েছি বা হাইজিন কিটস দিয়েছি, এখন তাদের কাছে যাওয়া আমাদের জন্য কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, কারণ আমাদের একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা উচিত। সেই জন্য আমি স্যার রিকোয়েস্ট করব যে কিভাবে তাদের পলিসিতে এটা আনা যায় কিনা আমি জানি না, যে যারা যে পিপলরা হচ্ছে মোবাইল ব্যাংকিং এর কভারেজটা যদি আমরা তাদেরকে কোনো কিছু ট্রান্সফার করতে যাই বিকাশের মাধ্যমে, অথবা মোবাইল ব্যাংকিং কভারেজটা আরেকটু স্মুথ করা ট্রানজেকশন করার জন্য, যেহেতু তারা ফিজিক্যাল প্রেজেন্স আসতে পারছে না, কিভাবে এটা করা যায়, ওয়ে আউট করা যায় যে তাদের ফিজিক্যাল প্রেজেন্স ছাড়া আমরা মোবাইল ব্যাংকিং গুলো এবং এই জিনিসগুলো এক্সেস গুলো তাদের কাছে যায়। কারণ আমাদের ব্যাংকগুলোর দিকে যদি তাকাই, শহরের মধ্যে সব ব্যাংকগুলো খোলা না, কিছু কিছু ব্যাংক এবং পিওসিরা এমন জায়গায় আছে তাদের কাছে এই সার্ভিসটা দেওয়া আমাদের জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। স্যার এই জায়গায় কোনোভাবে আরো সুন্দর, আরো যদি কেউ এই বিষয়টা নিয়ে চিন্তা করেন আর একটু অ্যাড করে বলা যায় কিনা স্যার, এটা আমার একটা রিকোয়েস্ট। ধন্যবাদ স্যার। আর বদিউল আলম স্যার বোধহয় রোজানা আপার সাথে যোগ দিয়েছেন একসাথে। রোজানা আপা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। জি জি জি, স্যার বোধহয় আপনার সাথে আমাদের সাথে যুক্ত হয়েছে। হ্যাঁ আমি আপনাকে মেসেজ করছি। হ্যাঁ জি জি জি। দাদা মনে মিউটেড। প্রিয়তা আপনার মাইকটা আনমিউট। হ্যাঁ সরি, আমার বিদ্যুৎ চলে যাওয়াতে আমার ওয়াইফাই বন্ধ হয়ে গেছিল, সরি, আবার ফিরে আসছি। হ্যাঁ আমি কেয়ার কথা শুনছিলাম। কেয়ার শেষ করেছেন? জি স্যার শেষ করেছিলাম। শেষ করেছে, রুবি আপাও করেছেন স্যার। 7 দিনের কি অ্যাডভাইস ছিল স্যার? 7 দিনের অ্যাডভাইস ছিল আমাদের তরফ থেকে দুটো স্যার। আমি বলেছিলাম লোকাল অ্যাডমিনিস্ট্রেশন যারা আসলে এই লিস্টগুলোকে নিয়ে বিভিন্ন জায়গাতে সাহায্যগুলো পৌঁছে দিচ্ছে বা এই সাপোর্টগুলো, তাদেরকে আসলে পার্সু করা। তারা আমাদের যেই সব মানুষগুলো আছে তাদেরকে আপনি প্রায়োরিটি লিস্টে বলছেন। আর রুবি আপা বলছিলেন যে উনি হচ্ছে আমাদের যে এখন তো আমরা কারেন্ট সাপোর্ট দিতে পারছি না, সো আমরা ক্যাশ সাপোর্টের কথা চিন্তা করছি, কিন্তু সেই ক্ষেত্রে ব্যাংকগুলো কি ভূমিকা পালন করতে পারে, বিশেষ করে এই ধরনের মানুষের কাছে তো মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলোও খুব বেশি অ্যাক্সেসিবল না, সেই ক্ষেত্রে আসলে কি স্ট্র্যাটেজি নেওয়া যেতে পারে সেটার ব্যাপারে আসলে চিন্তা করার কথা। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। সো আমি এখন যে আমার এখানে যেভাবে আছেন আমি সেভাবে যাচ্ছি। এখানে সর্দার হোসেন আমার সিলিএল যেভাবে দেখা যাচ্ছে আমি সেভাবে আসছি। সর্দার জাহাঙ্গীর হোসেন অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশন, প্লিজ। আর আমাদের সাথে যোগ দিয়েছেন সঞ্চিতা তালুকদার। হ্যালো, নববর্ষ দাদা। আচ্ছা আমি সর্দার জাহাঙ্গীর হোসেন। আমি সর্দার জাহাঙ্গীর হোসেন। আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? শোনা যাচ্ছে। আচ্ছা আমি সর্দার জাহাঙ্গীর হোসেন। আপনাদেরকে ধন্যবাদ যে এই ফোরামে অংশগ্রহণ করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি এসি সার্ভাইভার ফাউন্ডেশন একটু নতুন। I'm so sorry, someone is calling me. আপনার টেলিফোনটা বন্ধ করেন প্লিজ। বল। আমি এসি সার্ভাইভার ফাউন্ডেশনে গত 3 মাস আগে জয়েন করেছি। তো এসি সার্ভাইভার ফাউন্ডেশন সার্ভাইভার্স নিয়ে কাজ করছে। বাংলাদেশে প্রায় 4000-এর কাছাকাছি এসি সার্ভাইভার্স আছে। সর্দার সাহেব এগুলি সব জানি, আপনি রিকমেন্ডেশন বলেন আগামী 7 দিনে কি লাগবে। আমি আপনাদের দীর্ঘদিন এতক্ষণ ধরে যে পয়েন্টগুলো বলছিলেন আমি আপনাদের সাথে একমত, তবে একটা বিষয় আমি খুব গুরুত্ব দিতে চাই। আমি জানি না এটা স্ট্র্যাটেজি বা পলিসি, আপনি ইউ ক্যান ক্লিয়ার মি। My point is that the way we are delivering the food assistance, I see the television media or some partners, there is no social distancing. Even government giving the rationing, that's not maintaining the social distancing. এবং আজকে গার্ডিয়ান পত্রিকা দেখলাম যে 2022 সাল পর্যন্ত এই সোশ্যাল ডিস্টেন্সিং আমাদের করতে হতে পারে।
এই মতো অবস্থায় আমাদের কয়েকজন আপু হয়তো উল্লেখ করেছেন তারা ফান্ড ডিসবার্স করতে পারছেন না ব্যাংকের জন্য। I would strongly recommend to make the digital system through the military that across the country, those who deserve the safety net, they should include in the, and NGO can use that list as well for transferring money through Bikash or Rocket. That's immediately should done by the government. With the support of us. এটা একটা জাতীয় বিষয় নিঃসন্দেহে। এটা আপনার অ্যাসিড সার্ভাইভার্স ফাউন্ডেশনের এই মুহূর্তে যে কাজগুলো আপনারা করছেন সেটা করতে গিয়ে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন কিনা সেটা? Obviously যেমন গত সম্ভবত 22 তারিখে একটা মেয়ের গায়ে অ্যাসিড মেরেছে সিরাজগঞ্জে, ওকে, তার চিকিৎসার ক্ষেত্রে সাংঘাতিক প্রবলেম হচ্ছে, কারণ তাকে ট্রান্সফার করা যাচ্ছে না, অ্যাম্বুলেন্স পাচ্ছে না এবং ডাক্তার নাই, ঘুরে ঘুরে বা সিরাজগঞ্জ হসপিটালে বসে আছে দিনের পর দিন, কিন্তু চিকিৎসা হচ্ছে না। যাই হোক, পরে আমরা অনেক ইন্টারভেনশন নিলাম, পুলিশের পদক্ষেপ করার জন্য অনেক ইন্টারভেনশন নিলাম, তারপরে চিকিৎসা চলছে। চিকিৎসার ক্ষেত্রে আমাদের এখন যেহেতু কান্ট্রিতে অ্যাক্রস দ্য কান্ট্রি করোনা ইজ বিগ ইস্যু অ্যান্ড ইটস কন্টেজিয়াস, সুতরাং আমরা এই সার্ভিসটা এই মুহূর্তে হসপিটালে দিতে পারছি না কারণ এই কন্টেজিয়াস এর কারণে। তবে অনলাইনে আমরা সাপোর্ট গুলো চালাচ্ছি, আমরা সাইকোসোশ্যাল সার্ভিস গুলো আমরা হটলাইনের মাধ্যমে করার চেষ্টা করছি, আর মেসিভ ক্যাম্পেইনের জন্য আমরা কাজ শুরু করেছি। আর ফুড অ্যাসিস্ট্যান্সের জন্য আসলে ওয়েব খুঁজে পাচ্ছি না কিভাবে এটা ডেলিভারি দিব আর কি, তো আমাদের উই হ্যাভ এ বিগ প্ল্যান। আর আমাদের জানেন যে একটা প্রজেক্ট আছে ডিএফআইডি এবং মানুষের জন্য ফাউন্ডেশন, এখানে আমরা নেক্সট 3 মাসের একটা কন্টিনজেন্সি প্ল্যান করছি ইমার্জেন্সি ফুড অ্যাসিস্ট্যান্সের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমি নোট রাখছি, আমি আর এগুলির উপরে মন্তব্য করার জন্য যাচ্ছি না। অ্যাকশন এইড, সাবরি ভাই, নাজমুল ভাই। জি, নাজমুল অবশ্য অফ গিয়েছে। আমি যেগুলো আলোচনা হয়েছে সেগুলো বলবো না, লিস্ট যেগুলো শেয়ার করেছেন আমরা সেটা একমত। জাস্ট একটা বিষয় অ্যাড করবো যে যারা 7 দিনের মধ্যে যারা এফেক্টেড ডেইলি ওয়েজ লেবারার এবং সহ অন্য যারা আছে, তার পাশাপাশি আমি মনে করি যে আমরা এলাকা পর্যায়ে, স্থানীয় পর্যায়ে উদ্যোক্তাদের সাথে কাজ করি এবং যারা ফুড প্রডিউসার বেসিক্যালি এবং নারী, ওই জায়গা থেকে যে উদ্যোক্তাদের জায়গা থেকে যে ফুড সাপ্লাইটা, পণ্য চলাচল, পরিবহন, সেই জায়গাটাকে এনশিওর করা। যদি উদ্যোগ এই ব্যাপারে নেওয়া হয়েছে, তারপরেও কোনো জায়গায় ল অ্যান্ড অর্ডার জায়গাটাকে বাধাগ্রস্ত হতে পারে, তো সেই জায়গা থেকে আমাদের এটা একটা থাকবে যে এই বিষয়টাকে নিশ্চিত করা এবং এটা কন্টিনিউয়াস, মানে খাদ্য সরবরাহের সাপ্লাই চেইন ঠিক থাকে যাতে। জি জি, হ্যাঁ, যাতে মাঠে ফসল নষ্ট না হয়ে যায়, এবং যারা উদ্যোক্তা আছে তাদের প্রডিউসার, তাদের লাইভলিহুডটাও যাতে এনশিওর হয়। হ্যাঁ, কারেক্ট। আর কিছু আমাদের থেকে এইটুকু, আমি আর রিপিট করবো না, অন্য যেগুলো বলা হয়েছে যে হেলথ। থ্যাংক ইউ। আসেন, মেহরাব সাহেব বলেছেন না প্র্যাকটিক্যাল অ্যাকশন, বলেন। জি না স্যার, আমি বলিনি। বলেন মেহরাব বলেন। যে আমার স্যার জাস্ট 2টা রেকমেন্ডেশন আর কি রয়েছে এই যে পলিসি ইস্যু যে লিস্টটা করা হচ্ছে তার মধ্যে ইনক্লুড করার জন্য। আমরা সরাসরি ওয়েস্ট ওয়ার্কারদের নিয়ে কাজ করি। ওয়েস্ট ওয়ার্কার বলতে যারা মিউনিসিপ্যালিটিতে ওয়েস্ট ওয়ার্কার হিসেবে কাজ করে তাদের নিয়ে। এখানে ফিকাল স্লাজ না, ওয়েস্ট ওয়ার্কার বলতে কি আপনি পরিচ্ছন্নতা কর্মী বোঝাচ্ছেন না যারা ওয়েস্ট কালেকশন করে, গার্বেজ কালেকশন করে তাদের কথা? স্যার দুটোই আমরা তাদের কথা বলছি না, আমরা বলছি যারা পরিচ্ছন্নতা কর্মী, 1, 2 নম্বর হচ্ছে ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট, অর্থাৎ মানুষের যে মানব বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে যারা কাজ করে, তারা ঠিক এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য, তাদের ঠিক এই মুহূর্তে কোনো কাজ নাই এবং এদের অধিকাংশই হচ্ছে মিউনিসিপ্যালিটি গুলোনের মাস্টার রোল বেসিসে কাজ করেন এনারা। সো মাস্টার রোল বেসিসে কাজ থাকলে টাকা আছে, না হলে নাই। মিউনিসিপ্যালিটি গুলো ঠিক এই মুহূর্তে যতটুকু আমার কাছে তথ্য, তাদের কাছে ফান্ডিং এর শর্টেজ আছে, তারা এই টাকাগুলো দিতে পারছে না তাদেরকে। এটা হচ্ছে 1। সো এই জায়গাটায় যদি আমরা একটা রেকমেন্ডেশন প্লেস করি যে তাদেরকে যাতে একটা মিনিমাম আর্থিক সহায়তার মধ্যে বা যে কোনো সহায়তার মধ্যে নিয়ে আসা যায়। আর যারা ওয়েস্ট ওয়ার্কার, যারা বাসা বাড়ি থেকে ওয়েস্ট কালেক্ট করে এবং ডাম্পিং স্টেশনে নিয়ে যায় বা আপনার হচ্ছে যে প্রসেসিং এর জন্য নিয়ে যায়, তারা কিন্তু একদম ফার্স্ট লাইন অফ কোভিড ভিকটিম ইন এ সেন্স, কেননা তারা কোনো পিপিই যেটাকে আমরা বলছি সেটা ব্যবহার করে না। কোথাও পিপিই দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু সেগুলো তারা ব্যবহার জানে না। 1, 2 নম্বর হচ্ছে যে কারো কাছ থেকে এরকম তথ্য আসছে যে এই পিপিই গুলো নিয়ে তারা ব্যবহার করতে পারছে না, কেননা এটা হয় তাদের ব্যবহারে অসুবিধা হচ্ছে অথবা ছিঁড়ে যাচ্ছে।
এরকম নেটিগিটি কিছু কিছু প্রবলেমের খবর আমাদের কাছে আছে। এই জিনিসটা আসলে তো পিপি আমাদের তো সবার জানার কথা যে পিপি তো আসলে ওয়ান টাইম ইউজ, যেহেতু আমাকে অনেকে বলেছেন যে তারা বাড়িতে নিয়ে এসে আবার ওটা ধুয়ে নাকি পরের দিন ব্যবহার করেন। এটা তো পৃথিবীর লোক শুনলে আসছে। তাহলে স্যার চিন্তা করেন যারা ওই লেভেলে কাজ করে তারা কিন্তু এটা ওয়ান টাইম না, এটাকে 3 টাইম 4 টাইম ব্যবহার করতেছে আর কি। তো এই জায়গাগুলো একটু রেজ করা দরকার। আর একটা জিনিস আপনি যদি সুযোগ দেন আমি শুধু বলি, এটা আমাদের কাজের অংশ না, সেটা হচ্ছে যে যারা রিটার্নি মাইগ্রেন্ট বাইরে থেকে আসছে এদেরকে কোনোভাবে এই লিস্টে রাখা যায় কিনা। আমি কিছু সেকেন্ডারি সোর্স থেকে জানি গ্রামের দিকে যারা রিটার্নি মাইগ্রেন্ট আছেন তারা সোশ্যালি খুব নেগলেক্টেড হচ্ছেন, হ্যারাসড হচ্ছেন, এবং এই ঘটনাগুলো ঘটছে গ্রামের দিকে। সো এইটা যদি এখানে আনা যায় কোনোভাবে আর কি। এই দুটো মূলত, একটা আমার একেবারে অর্গানাইজেশনাল হচ্ছে যে রেকমেন্ডেশন, আর একটা জাস্ট আমার জেনারেল রেকমেন্ডেশন, কিন্তু এটার সাথে রিটার্নি মাইগ্রেন্টস ইজ এ গুড অ্যাডিশন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন আমার এই লিস্ট ধরে আমি যাচ্ছি ওই ইয়ের কাছে, এই রোজানার কাছে, রোজানা মজুমদার, খ্রিস্টান এইড। হ্যালো, রোজান বলো। অনেক কিছু অলরেডি বলা হয়েছে। সো খ্রিস্টান এইড আমরা লেফট বিহাইন্ড কমিউনিটির সাথে অনেক কাজ করি। তো আই উড সে মানে আমাদের যে ক্যাশ প্রোগ্রাম গুলা, we have to use the strong mobile and digital money programs we have. বিকাশ ইউজ করা উচিত আমাদের, এটার উপরে অ্যাওয়ারনেস আরো করা উচিত। আর একটা হলো আমাদের ম্যাস টেস্টিং। তো কেমন করে প্রাইভেট সেক্টর, লোকাল, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনরা সাপোর্ট করে এটাও আমাদের দেখা উচিত। আমি রোজানা এক সেকেন্ড আমি জিজ্ঞেস করি, এটা সব কলিগসরা পরে উত্তর দিতে পারবেন। সেটা হলো এই ডিজিটাল মানি ট্রান্সফার এবং অন্যান্য বিষয়, ডিজিটাল অ্যাওয়ারনেস লিটারেসির ইস্যুতে এইটাতে কি আমার পার্টনাররা কি কোনো ভূমিকা পালন করতে পারেন কিনা? কারণ যেহেতু গ্রাসরুট পর্যন্ত তারা আছেন বা ইত্যাদি মিলিয়ে, আপনারা পারবেন কোন সময় এই ডিজিটাল লিটারেসিকে স্প্রেড করার জন্য তৃণমূল পর্যায়ে যারা অ্যাকাউন্টস খোলা, বিকাশ করা ইত্যাদি ইত্যাদি, কি মনে করেন? হ্যাঁ, সো আমাদের হিউম্যানিটেরিয়ান প্রোগ্রামে আমরা কিন্তু ইউজ করি বিকাশ। সো অফ কোর্স না, আমি ইউজ করার কথা বলছি না, আমি বলছি এরকম পরিস্থিতিতে আপনারা এটা কি ক্যাম্পেইন আকারে নিয়ে এক্সপ্যান্ড করতে পারবেন? হ্যাঁ, we can look into that definitely. হ্যাঁ, আর একটা ইস্যু রেজ করতে চাই হলো ডোমেস্টিক ভায়োলেন্স, জেন্ডার বেসড ভায়োলেন্স। এটা কিন্তু ইনক্রিজ করবে আর সিগনিফিক্যান্টলি। না, এটা আমি কলিগসরা বলেছেন, আমি যে প্রশ্নটা সবাইকে করেছি সেটা হলো আপনারা কোনো ডকুমেন্টেশন করছেন? আপনার কাছে কোনো এটা করবে শব্দটাতে যেন না, করেছে কিনা, এভিডেন্স আছে কিনা? এখনো মানে নাই, বাট আমরা আমাদের পার্টনারদের কাছ থেকে আমি জিজ্ঞেস করে আমি জানাইতে পারবো। হ্যাঁ, না যেমন আমাদের আগের ওয়েবিনারে নারী পক্ষ, মহিলা পরিষদ তারা খুব কংক্রিটলি জানিয়েছেন, আইন সালিশ কেন্দ্র জানিয়েছেন, তারা কিছু ডকুমেন্টেশনও করছেন ইত্যাদি ইত্যাদি, সমস্যা কি হচ্ছে সেগুলো বলেছেন। আপনাদের কাছে যদি থাকে প্লিজ ডু দ্যাট, কারণ দিস উইল বি অ্যান ইস্যু। আচ্ছা, ডেফিনেটলি শেয়ার করব। হ্যাঁ, হয়েছে আপনার? হ্যাঁ জি। রোজানা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন এইখানে হিসাবে সাধনের কাছে যাচ্ছি, এফইএস এর সাধন কুমার দাস, ফ্রেডরিক এবার্ট স্টিফটুং। সাধন, সাধনের কি হলো? সাধন, আমি নাম দেখছি কিন্তু কথা শুনছি না এখনো। তাহলে আমি অন্য কারোর কাছে আমি চলে যাব এখন। আমার এই ইয়ের ভিতরে স্যার উপরে স্যার ইয়ে আছেন, সঞ্চিতা তালুকদার আছেন। আর আমি যাচ্ছি গোলাম রব্বানি ব্র্যাকেট, প্লিজ। দেবপ্রদা সাধন জয়েন করেছে, দেবপ্রদা সাধন জয়েন করেছে। মিস্টার রব্বানি একটু প্লিজ হোল্ড অন করেন। সাধন, কাম ইন। সাধন, ওকে। কি হলো? কোথায় সাধন? নাই, সাধন নাই এখানে, আমি দেখছি কিন্তু তার তো। হ্যাঁ জি, এখনই মাইক আনমিউট করতে দেখলাম। জি, কোথায়? আমার এখানে তো মাইকের চেহারাই নাই। এনিওয়ে, লেট হিম বি রেডি লেটার অন। আমি ব্র্যাকের কাছে যাচ্ছি। ব্র্যাকের গোলাম রব্বানি, প্লিজ বলেন আপনাদের। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার for giving me the opportunity. Sir, আপনারা জানেন বোধহয় সবাই যে ব্র্যাক is responding already COVID-19 এ,
এবং জাস্ট একটু কয়েক সেকেন্ড আমি জাস্ট একটু বলে রাখি যে আমরা অলরেডি 100,000 পিপলের কাছে রিচ করেছি হলো উইথ ক্যাশ সাপোর্ট, ক্যাশ অ্যাসিস্ট্যান্স, যেটা ব্র্যাক অলরেডি করেছে। কিন্তু স্যার আমার এখানে 2 বা 3টা পয়েন্ট, ইন এডিশন তারা হাইজিন কিট ডিস্ট্রিবিউশন, অ্যাওয়ারনেস, তার ম্যাস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এগুলো তো করছে ব্র্যাক। বাট ক্যাশ ডিস্ট্রিবিউশন করতে যে আমাদের যেটা বড় একটা লার্নিং এবং চ্যালেঞ্জের কথা স্যার বলছিলেন, সেটা হচ্ছে যে আমাদের যে স্টাফের সেফটি এন্ড সিকিউরিটিটা, দে আর নট প্রোটেক্টেড স্যার, বিকজ তারা হিউম্যান টাচে এন্ড হিউম্যান ইন্টারাকশনে আসা লাগে। বাট ব্র্যাক ইজ ট্রাইং, চেষ্টা করতেছে যে তাদের সেফটিটা, তাদের প্রোটেক্টিভ মেজারটা নেওয়ার জন্য। সেভাবে ব্র্যাক কাজ করছে। কিভাবে করছেন বলেন তো? যেমন এখানে তাদের পিপিই দিচ্ছেন নাকি হাত মুখ ধোয়াচ্ছেন শুধু? একটা তো তাদের ওরিয়েন্টেশন, তাদের হাইজিন কিট দেওয়া হয়েছে এবং তাদের জন্য আমাদের যারা হেলথ ওয়ার্কার আছে তাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী তারা কাজ করতেছে, বাট স্টিল দে আর এট রিস্ক আমরা মনে করি স্যার। একটু আগে বলছিলেন যে ওয়ান টাইম ইউজ সাফিসিয়েন্ট না যেটা দেওয়ার জন্য, এটা এই পিপিইটা। আরেকটা জায়গায় স্যার খুব ভালো একটা ডিসকাশন হচ্ছিল ক্যাশ ট্রান্সফার নিয়ে। আমরা টাকাটা দিচ্ছি, আমরা ইনভেলপে করে বা হাতে করে দিচ্ছি, বাট ক্যাশ ট্রান্সফারটা যদি মোবাইল মানি করা যায় দ্যাট উড বি গুড। বাট চ্যালেঞ্জ ইজ দ্যাট স্যার আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলতে পারি ইট টেকস টাইম। আমরা 2টা পার্টিকে এখানে স্যার ইনক্লুড করা লাগে, একটা হলো মোবাইল অপারেটর কোম্পানি, একটা হলো ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি। আপনি জানেন বিকাশ, নগদ, রকেট এদেরকে করা লাগে এবং এটা 15 ডেজ সময় লাগে টোটাল সিস্টেমটাকে এস্টাবলিশ করার জন্য। আমরা একটা আলোচনা করতেছিলাম স্যার যে গভর্নমেন্ট যদি কোনোভাবে ইভেন এটা আজকে কালকে থেকেই শুরু করা যায়, সবচেয়ে বেটার অপশন হলো যে তাদেরকে এই সিমের মাধ্যমে টাকাটা দেওয়া। কিন্তু সিমটা এমন একটা সিস্টেমে হবে, কোনো বায়োমেট্রিক লাগবে না, হিউম্যান টাচ লাগবে না, জাস্ট 2-3টা ট্রানজাকশন আমরা করতে পারবো এই পিরিয়ডের জন্য, মানে ইমার্জেন্সি পিরিয়ডের জন্য করতে পারবো। তারপর গভর্নমেন্ট এটা স্টপ করে দেবে, আমরা টাকা দিয়ে দেবো সিমে, সিম সহ আমরা কমিউনিটির হাতে দিয়ে দেবো। যেহেতু গ্রোসারি শপ এবং ফার্মেসিতেও স্যার আপনি জানেন যে বিকাশ, মানে এটা কি আরেকবার একটু সহজ করে বুঝিয়ে বলেন। যেটা হতে পারে স্যার, এখন তো স্যার আমরা যে মোবাইল মানি ট্রান্সফারটা করি এখানে কিন্তু স্যার দুটো পার্টিকে ইনভলভ করে মোবাইল রেজিস্ট্রেশন করা, তারপর বিকাশ ওয়ালেট করা অনেক সময়ের ব্যাপার। গভর্নমেন্ট যেটা করতে পারে যে ফর এ সার্টেন পিরিয়ড আমরা যে মোস্ট মার্জিনালাইজড গ্রুপকে সাপোর্টটা দিচ্ছি তাদের জন্য কিছু সিম তারা প্রডিউস করতে পারে মোবাইল অপারেটর কোম্পানির সাথে একটা এগ্রিমেন্টে এসে, যে এই সিম গুলো একটা সার্টেন নাম্বার অফ ট্রানজাকশন হবে, এর বেশি আর হবে না। এটা দিয়ে কোনো করাপশন করতে পারবে না, এটা দিয়ে কোনো এই সিম বানায় পৌঁছাতে তো পার হয়ে যাবে। আমার কাছে মনে হয় না, কারণ কি কয়েক মিনিটে, কয়েক ঘন্টায় মানে থাউজেন্ডস অফ সিম তৈরি করে দেয় হলো মোবাইল অপারেটর কোম্পানিগুলো। তো তাদের সাথে কথা বলে আমার কাছে মনে হয় না স্যার অত বেশি। হ্যাঁ, সো এই ইস্যুটা আরো বড়ভাবে আসতেছে। আসলে আমাদের ডিজিটাল লিটারেসি এন্ড ডিজিটাল ফাইন্যান্সিয়াল ট্রান্সফারে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রাখার একটা বড় ইস্যু আসছে। থ্যাংক ইউ। আর কিছু আছে স্যার? আরেকটা পয়েন্ট যেটা আমার আছে, আমি একটা, এটা স্যার আপনি আগামী 7 দিনের কথা বলছিলেন। আমার কাছে মনে হয় যে আমরা একটা কমপ্লেক্স ডিজাস্টারের মধ্যে আছি, যেহেতু এখন এপ্রিল মাস স্যার, মনসুন ইজ অ্যাপ্রোচিং স্যার। আমাদের এটার পাশাপাশি কিন্তু সাইক্লোন বা অন্যান্য জায়গাগুলোর রিস্কও কিন্তু আমরা আছি। আমি এখানে খুবই ল্যাক যেটা দেখি, গ্যাপ যেটা দেখি, সেটা হচ্ছে গভর্নমেন্ট এবং এনজিও গুলোর কোঅর্ডিনেশনের জায়গাটা। তার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ক্লাস্টার গুলো প্রত্যেকটা ডিজাস্টারে এতটা অ্যাক্টিভলি কাজ করে, বাট এই এমন একটা প্যান্ডেমিক ক্রাইসিসে স্যার, এক্সেপ্ট নিড অ্যাসেসমেন্ট ওয়ার্কিং গ্রুপ এবং ফুড সিকিউরিটি ক্লাস্টার ছাড়া আমি কোন ক্লাস্টারকে প্রোঅ্যাক্টিভলি তাদের মিটিং গুলো, কোন ক্লাস্টার দুটোর কথা বললেন? শুধুমাত্র নিড অ্যাসেসমেন্ট ওয়ার্কিং গ্রুপ এবং তার যারা কেয়ার যেটাকে লিড দিচ্ছে। আপনি স্যার রিসেন্ট তারা যে ইমপ্যাক্ট অ্যানালাইসিস, অ্যান্টিসিপেটরি ইমপ্যাক্ট অ্যানালাইসিস করেছে একটা স্যার, এটা ব্যাপক স্যার, হিউজ পরিমাণে তারা ইনফরমেশন গুলো নিয়ে আসছে স্যার, মানে আই মিন রিমোট ম্যানেজমেন্টের মাধ্যমে, ডাটা ম্যানেজমেন্টের মাধ্যমে। খুবই চমৎকার রিপোর্টটা স্যার। আরেকটা হচ্ছে স্যার ফুড সিকিউরিটি ক্লাস্টার, তারা একটা মিটিং করেছে, তাও অনলি ওয়ান মিটিং দে হ্যাভ কন্ডাক্টেড। আর কোন ক্লাস্টার বাংলাদেশে, উই হ্যাভ 11 ক্লাস্টার, এডুকেশন ক্লাস্টার, জিবিবি ক্লাস্টার এন্ড লট অফ ক্লাস্টার। প্রোঅ্যাক্টিভলি স্যার তাদেরকে আমরা কিন্তু দেখছি না এই রেসপন্সে। তো গভর্নমেন্ট এবং তাদের সাথে একটা কোঅর্ডিনেশন খুব স্ট্রংলি দরকার। এইটি প্রথম পলিসি রিকমেন্ডেশন ছিল আমাদের। হ্যাঁ, কারেক্ট, ভেরি কারেক্ট। ওকে, থ্যাংক ইউ গোলাম রব্বানী আপনাকে। ইয়েকে বদিউল ভাই আছেন, বদিউল আলম মজুমদার সুজনের। বদিউল ভাই বলবেন? বদিউল ভাই আছেন না? ছিলেন একটু আগে স্যার। হ্যাঁ, উনি আছেন, শুধু স্যার বোধহয় মাইকটা আনমিউট করেছেন বোধহয় এখন। ওকে, এবার শোনা যাচ্ছে? হ্যাঁ বদিউল ভাই শোনা যাচ্ছে, ওয়েলকাম, বলেন। ওকে, থ্যাংক ইউ। সরি, আমাদের পলিসি রিকমেন্ডেশন বলেন। ওকে, পলিসি রিকমেন্ডেশন আমি একটু বলি আমরা কি করছি।
আমরা 185টা ইউনিয়নে প্রায় 2000 গ্রামে কাজ করি। তো আমরা ওই গ্রামগুলোকে করোনা ভাইরাস মুক্ত গ্রাম করার চেষ্টা করছি। তো এর জন্য 3টা কাজ হচ্ছে। একটা হলো সচেতনতা সৃষ্টি, ওই যে সোশ্যাল ডিস্টেন্সিং এবং হাইজিন সম্পর্কে। আরেকটা হলো যারা আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে তাদেরকে চিহ্নিত করে তারা যাতে সরকারি ওই যে চিকিৎসা সেবা পেতে পারে ওই জন্য সহায়তা করছি, এবং তারা যাতে আইসোলেশনে থাকতে পারে ওই জন্য তাদেরকে উৎসাহিত করছি। আর তৃতীয়টা হলো যে তাদেরকে যারা এখন এই যে অভুক্ত হয়ে গিয়েছে, যারা তাদের জীবিকা হারানোর ফলে, তাদেরকে আমরা কমিউনিটি ফিলান্থ্রপির মাধ্যমে স্থানীয়ভাবে সম্পদ জোগাড় করে তাদেরকে সহায়তা করছি। একই সাথে যারা এই যে সরকারি সরকারি সোশ্যাল সেফটি নেটে এলিজিবল তাদেরকে সেখানে অন্তর্ভুক্ত করার চেষ্টা করছি। তো এই আমরা এবং আমাদের কাজ তো মাঠে সামনাসামনি আমাদের করার কথা। তো আমরা যে সমস্যাটা সম্মুখীন হচ্ছি সেটা হলো এই যে ডিজিটালি করা। যদিও আমাদের প্রতি গ্রামে আমাদের ব্যাপক সংখ্যক ভলান্টিয়ার আছে, তো এই ভলান্টিয়ারদের সাথে যোগাযোগ করে আমরা চেষ্টা করছি। তো এখন যেটা ওই যে আগে বলা হয়েছে যে সরকারের সাথে সমন্বয়, এবং এটা শুধু সরকারের বিষয় নয়, এটা আমাদের সবারই বিষয়। শত্রু আমাদের কমন শত্রু, তাই এখানে সমন্বিত, আমি আবার জোর দিয়ে বলছি, সমন্বিত প্রচেষ্টা দরকার। গভর্নমেন্ট শুড টেক আস ইনটু এই যে কনফিডেন্স। আর এখানে যেটা দরকার, আমরা মনে করি যে গ্রামে যারা জীবিকা হারিয়েছে তাদেরকে এখন তারা অভুক্ত, অনেকে অভুক্ত হয়েছে কিংবা হবে, তো তাদের কাছে জরুরি সহায়তা পৌঁছানো অত্যন্ত জরুরি। তো আমরা বদিউল ভাই, সরকার যা যা করতেছে এর বাইরে কি করার আছে? সরকার তো ওই তালিকা করে খাওয়া দিতে চাচ্ছে, টাকা দিতে চাচ্ছে, স্থানীয় সরকার প্রশাসন ইত্যাদি খুঁজছে। তো মানে নতুন কি আর সাজেশন দিতে পারি আমরা? আমরা যে সাজেশন দিতে পারি সেটা হলো ওই যে বেসরকারি সংস্থাগুলো, যে সরকারের একটা লিস্ট আছে যারা সোশ্যাল সেফটি নেট পায়, কিন্তু এখন নতুন লোক যুক্ত হয়েছে যারা ইনফর্মাল সেক্টর থেকে কর্মরত ছিল কিংবা তারা বেসরকারি ছিল, তারা এখন গ্রামে গিয়েছে এবং তাদের তালিকা করার ব্যাপারে এখানে এই যে বেসরকারি সংস্থাগুলো, সরকার সেটা তো প্রধানমন্ত্রী বলেছেন তালিকা তৈরি করার জন্য ইত্যাদি, যারা হাত পাততে পারে না তাদের জন্য কোন রকম কার্যকারিতা তো দেখছে না, কোন রকম কার্যকারিতা আমরা আমাদের চোখে পড়েনি। আর লোকাল গভর্নমেন্ট বডিকে আরেকটা জিনিস, লোকাল গভর্নমেন্ট বডিকে ইনভলভ করা দরকার। আর ব্যাপক টেস্টিং এর জন্য যে কমিউনিটি যে ক্লিনিক গুলো আছে এগুলোকে ইয়ে করা দ্বারা এগুলো দক্ষতা বাড়িয়ে এদের মাধ্যমে ব্যাপক টেস্টিং এর ব্যবস্থা করা দরকার। ঠিক আছে, থ্যাংক ইউ। মানে স্থানীয় সরকার কে ব্যবহার করার সরকার কথা বলে, এটার পক্ষে বিপক্ষে মত আছে, কিন্তু একটা কথা যেটা আসছে যে এনজিওরা যে তালিকা তৈরি করে দিচ্ছে যারা পিছিয়ে পড়া মানুষ বাড়ি যে নব্য দরিদ্র সৃষ্টি হচ্ছে সে তাদের, স্থানীয় সরকার আমাদের তালিকাগুলো খুব গুরুত্ব সহকারে নেয় না। আপনার কোনো অভিজ্ঞতা আছে এর ভিতরে সাম্প্রতিককালে? আমরা যেখানে কাজ করছি ওখানে কোনো সমস্যা হচ্ছে না, কারণ আমরা তাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছি। আর সবচেয়ে বড় কথা, দিস ইজ এ কনস্টিটিউশনালি ম্যান্ডেটেড বডি, এবং আমরা এটাকেই শক্তিশালী করতে হবে, এর মাধ্যমেই যেতে হবে। আমরা ওই যে কম্পিটিং বডি করে, কম্পিটিং মেকানিজম করে ওগুলো সাস্টেইন করবে না। সো আমাদের সর্বশক্তি নিয়োগ, এবং স্থানীয় সরকার, হ্যাঁ, যেসব ব্যক্তিরা নির্বাচিত হয়েছে, তথাকথিত নির্বাচিত হয়েছে, তারা অনেক রকম ওই যে অপকর্মের সাথে যুক্ত, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত এই প্রতিষ্ঠানটাকে শক্তিশালী করা, কার্যকর করা, সর্বরকম প্রচেষ্টা চালানো। সো গুড। না, এখানে যে জিনিসটা আমাদের কাছে বারবার বিভিন্ন জায়গায়, আমি আরেকটু ফাইন টিউন করি। কেউ বলছেন আমাদের কাছে ডিসি ইউএনওর সাথে সম্পৃক্ততা বাড়ানো এবং কোঅর্ডিনেশন বাড়ানো, আপনি বলছেন লোকাল গভর্নমেন্টের সাথে সম্পৃক্ততা। তো ওখানে ইউএনও নাকি জেলা পরিষদ সভাপতি? বুঝেছেন আমি এটা মানে there is a fine distinction, এবং এটার উপর অনেক কিছু নির্ভর করবে।
কিন্তু দুর্ভাগ্যবশত যদিও আমি ব্যক্তিগতভাবে আমি চাই যে লোকাল গভর্নমেন্ট বডি এট হায়ার লেভেল ইউনিয়ন পরিষদটাই কার্যকর আছে আর অন্যগুলো কিন্তু কার্যকর নেই। না সেই জন্যই আমি আপনাদের কাছে বারবার আমি এটা আপনাদের কাছে সকলের কাছে এখন জিজ্ঞেস করতেছি, সেটা হলো যে আপনারা বলেন যে আমরা কি রিকমেন্ড করব, যে ডিসির মাধ্যমে স্থানীয় পর্যায়ে এনজিও দের কোঅর্ডিনেশনটা করা, নাকি ডিসি এবং ইউএনও প্রশাসনিক লাইনে? কারণ সরকার বারবার প্রশাসনের কথা বলেছে, নাকি? আমার মনে হয় আমাদের লোকাল গভর্নমেন্ট বডিকে ইনভলভ করা দরকার হাইয়ার লেভেলের। আপনি কি তাহলে কি ডিস্ট্রিক্ট কমিশনের কি সভাপতি একজন থাকেন, উপজেলা সভাপতি, তাদের কথা বলছেন? আমি ওই যে ওই জেলা পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, এখন আমার মনে হয় একটা সমন্বিত প্রচেষ্টা দরকার এই নির্বাচন। এখানে সমন্বিত নাই, এখানে খুবই আইদার অর সিচুয়েশন আছে এখন মাঠ পর্যায়ে। এখন আইদার অর তারা তো কোনোভাবেই মানবে না, ওই যে লোকাল গভর্নমেন্টকে নেবে না তারা। কিন্তু এখন যেভাবে আমরা যুক্ত হইতে পারি, ওই যে উই ক্যান গেট আওয়ার ফুট ইনটু দ্য ডোর, ওই যে সমন্বিতর কথা বলে, তা না হলে তারা সম্পূর্ণ নোট হবে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বদিল ভাই যেন না, কিন্তু আরো আলোচনা আছে। সঞ্চিতা তালুকদার আসেন, এএসডিবি। সঞ্চিতা স্যার, ওনাকে এই মুহূর্তে আচ্ছা 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 কি হয়েছে স্যার? আমি একটু এই সুযোগে একটু অ্যাড করতে চাচ্ছি, বদিল আলম স্যার যেটা বললেন তার সাথে আমারও একটু কিছু শেয়ারিং আছে, যদি অনুমতি দেন স্যার। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। জি স্যার, যেটা হচ্ছে যে আসলে ইউনো না ডিসি এই জায়গাগুলোতে আমাদের যে লোকাল গভর্নমেন্ট হবে না জেলা পর্যায়ে হবে, আমরা আসলে গ্রাসরুট লেভেলে কাজ করতে যে আমরাও কিন্তু এই জায়গাটায় অনেক হিমশিম খাচ্ছি। সেই জন্য আমাদের একটা রিকমেন্ডেশন ছিল, আমি যেটা রিপোর্টের মধ্যে দিয়েছি, যে গভর্নমেন্ট যে অ্যালোকেশন গুলো আসছে সেটা হতে হবে একটা নির্দিষ্ট, হয় লোকাল গভর্নমেন্ট হলে লোকাল গভর্নমেন্ট সেই জায়গাটা আমরা সবাই থাকবো, অথবা ডিসি ওই জায়গা থেকে হলো আমি সেই জায়গাটায় চাচ্ছি যে একটা স্ট্রং মনিটরিং এবং সোশ্যাল অডিট থাকুক এবং গভর্নেন্স সিস্টেমটাকে আরেকটু স্ট্রং হোক। তা না হলে হবে কি, যদি গভর্নেন্স সিস্টেমটা যদি না থাকে স্যার, আমরা যখন যেটা শুনছি তখন সেটা চাইতে দৌড়াচ্ছি। যেমন গত পরশুদিন আমরা জানলাম যে আবার ইনফর্মাল সেক্টরে তালিকা করা হচ্ছে, 2-3 দিনের মধ্যে তালিকাটা কমপ্লিট হবে। শ্রম মন্ত্রণালয় থেকে শ্রম সচিবের একটা ডিক্লারেশন ছিল, বাট শ্রম মন্ত্রণালয়ে কোনো প্রজ্ঞাপন আমি খুঁজে পাইনি যেটার বেসিস ধরে আমি জেলা পর্যায়ে বা লোকাল লেভেলে আমাদের যারা কমিউনিটি আছে, আমাদের যারা কাজ করছে তাদেরকে বলবো যে এই জায়গাটা এটা হচ্ছে, আপনারা আবারও দ্রুত আমাদের লিস্টটা দেন বা চেক করেন। সেই জন্য স্যার আমাদের একটা স্ট্রং কোঅর্ডিনেশন এবং যে জায়গাটাই হোক আমাদের সবাই মিলে একমত হয়ে সেই জিনিসগুলো করা উচিত। মানে হয় লোকাল গভর্নমেন্ট, হয় ডিসি অথবা ইউনো অথবা লোকাল গভর্নমেন্ট, যেটাই হোক না কেন, বাট সেটার একটা সোশ্যাল অডিট এবং গভর্নেন্স সিস্টেম এবং মনিটরিং, একটা স্ট্রং মনিটরিং থাকা উচিত স্যার। এটা আমাদের থ্যাংক ইউ। সোশ্যাল অডিটেড আইডিয়া ইজ ভেরি গুড এবং এটা জবাবদিহিতার ইস্যু থেকে এটা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। কি ফিরে এসেছেন? সরি, আমি কি 15 সেকেন্ড নিতে পারি? দিদার বলছি ইউসেফ থেকে এই বিষয়ে ছোট্ট করে খুব দ্রুত বলবেন, 10 সেকেন্ড। হ্যাঁ জি, এক্স্যাক্টলি। আমার মনে হয় আমাদের এই ন্যাশনাল এন্ড লোকাল লেভেলে যে সমন্বয়ের কথা বারবার বলছি, আসল জায়গাটায় আমরা যেই বর্তমানে কিছুটা আছে, সামনে আরো ব্যাপক হবে, সেটা হচ্ছে আমাদের ফোকাসের সমন্বয় আমাদের হবে না, ঘাটতি হবে। আমরা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে বিভিন্ন জন পজিটিভ ইন্টারেস্ট নিয়ে এবং আমরা ট্রাই করছি এবং করব, যেখানে ডুপ্লিকেশন এবং যেখানে আসলে গ্যাপ তৈরি হওয়ার যথেষ্ট আশঙ্কা আছে। তা আমার মনে হয় আমাদের ন্যাশনাল এবং রিজিওনাল ডিভিশনাল লেভেলে এবং লোকাল লেভেলে আমাদের প্ল্যাটফর্ম থাকতে হবে, যে প্ল্যাটফর্মে তিনটা জিনিসকে আসলে সমন্বিত ভাবে ফোকাস করা হবে। একটা হচ্ছে গিয়ে সবচেয়ে অন্যতম বিষয় হচ্ছে ফান্ড এবং রিসোর্স মোবিলাইজেশনটা আমাদের করতে হবে ন্যাশনাল লেভেলে, ডিভিশনাল লেভেলে। এই কাজগুলো এনজিও ব্যুরোর না, নাকি আপনার কাকে করতে বলছেন? না, আমরা বলছি যে আমাদের প্ল্যাটফর্ম থাকতে হবে ন্যাশনাল, ডিভিশনাল এন্ড লোকাল লেভেলে, কমিউনিটি লেভেলে, যেখানে ফান্ড এবং রিসোর্স মোবিলাইজ হবে, যেটা আসলে আন্ডার প্রিভিলেজদের সেফটি নেট প্রোগ্রামের জন্য ইউজ হবে। এটা আমার এক নম্বর প্রস্তাব। না, আপনি কি লোকাল রিসোর্স মোবিলাইজেশনের কথা বলছেন নাকি গ্লোবাল রিসোর্স মোবিলাইজেশনের কথা বলছেন? গ্লোবাল না, আমার নিজস্ব রিসোর্স মোবিলাইজেশনের কথা বলছি, গ্লোবাল না। সরকারের কাজ না?
সরকারের কাছ তো আছে, কিন্তু আমরা তো সমাজে অনেকেরই সদিচ্ছা এবং সক্ষমতা আছে। এটা আনলেস হ্যাভিং এ কোঅর্ডিনেটেড এফোর্ট আমরা এগুলিকে কিন্তু প্রপারলি চ্যানেল করা সম্ভব হবে না, হচ্ছে না, এবং অনেক ভালোভাবে চ্যানেল করা যাবে। তো আমার তিনটা প্রশ্নের মধ্যে একটা হচ্ছে কি আমাদের লোকাল রিসোর্সকে মোবিলাইজ করে এক জায়গায় নিয়ে আসা, কেন? সেটা হচ্ছে কি তাৎক্ষণিকভাবে সেফটি নেট প্রোগ্রামগুলিকে হাতে নেওয়ার জন্য যারা আন্ডার প্রিভিলেজ আগামী এক সপ্তাহের মধ্যে আগামী 7 দিন দিদার আপনি আগামী এগুলো সব মিড টার্ম অ্যাপ্রোচ, এগুলি সব জরুরি করে হবে না না, এগুলি ইভেন 7 দিনের মধ্যে করলেও কিন্তু বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে আমরা কিন্তু ট্রাকে করে দিচ্ছি, আমরা রিলিফ দিচ্ছি। এনিওয়ে এটা তো আপনি ঠিকই বলেছেন, সামনের দিকে এটা একটু বেশি লাগবে হয়তো বা। আরেকটা হচ্ছে আমাদের আনএমপ্লয়মেন্ট এবং লাইভলিহুডটাকেও সামনের দিকে অ্যাড্রেস করার জন্য এই ধরনের আমাদের প্ল্যাটফর্ম লাগবে। আর ফাইনালি পাবলিক হেলথ এবং কমিউনিটি সেফটি অ্যান্ড সিকিউরিটি, কমিউনিটি দেখে অলরেডি কিন্তু চিন্তায় রাহাজানি শুরু হয়ে গেছে, গ্রাম পর্যায়ে লুটতরাজ শুরু হয়ে যাবে, অলরেডি শুরু হয়ে গেছে। সো আমি বলবো যে আমাদের প্ল্যাটফর্মগুলি, লোকাল লেভেলের প্ল্যাটফর্মগুলি পাবলিক হেলথ এবং কমিউনিটি সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য যৌথভাবে কাজ না করলে আমাদের এই প্রচেষ্টাগুলি কিন্তু আসলে মানে ব্যর্থ হয়ে যাবে। ওকে, থার্ড পয়েন্ট ইজ ভেরি ওয়েল টেকেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা ধরেছি 1 ঘন্টা পার হয়ে গেছে, কিন্তু সেহেতু 1 ঘন্টার ভিতরে শেষ করার কথা। সঞ্চিতা কে এসছেন? স্যার ওনাকে এখন দেখতে পাচ্ছি না, উনি শুরুতে ছিলেন কিন্তু মাঝখানে কোথায় ডিসকানেক্ট। এখন এসছেন, সাধন কি আর ফিরেছে? হ্যালো, হ্যাঁ সাধন বলেন। বলেন স্যার, আপনাকে এবং ওয়েবিনারের সকল অংশগ্রহণকারীকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। স্যার খুবই সংক্ষেপে আমরা বলছি যে আমরা যেহেতু ওয়ার্কার্স ইস্যু এবং তাদের রাইটস এবং লাইভলিহুড নিয়ে কাজ করি, সুতরাং আমরা ডেফিনেটলি আমাদের হাতে কিছু রিসার্চের কাজ হাতে নেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। অলরেডি কিছু কাজ আমরা শুরু করেছি থ্রু আওয়ার পার্টনার্স, যেখানে আমাদের ট্রেড ইউনিয়ন রিলেটেড যে সকল পার্টনার্স আছে তাদেরকে নিয়েও আমরা কাজ করছি, যেন শ্রমিকরা এই বিপদকালীন সময়ে তারা যেন তাদের লাইভলিহুড এবং রাইটস ইস্যু। সাধারণ নীতি নির্ধারকদের কাছ থেকে কি চান আপনি? স্যার এই মুহূর্তে স্যার আমরা যেটা চাচ্ছি সেটা হলো, এবং এটা নিয়ে আমরা অলরেডি কাজ করছি, যে আরএমজি সেক্টরের সহ অন্যান্য শিল্প খাতে যে সকল কর্মীরা এখন তাদের বেতন এবং ভাতা দিয়ে নিয়ে যে সকল সুযোগ সুবিধার কথা বলা হচ্ছে, তাদের প্রাপ্যতার কথা বলা হচ্ছে, সেটা যেন তাদের কাছে ঠিক মতো গিয়ে পৌঁছায়। হ্যাঁ, এখন আপনারা কি মনিটর করছেন যে অলরেডি লে অফ কত পরিমাণ হচ্ছে? স্যার এই সংখ্যাটা আমাদের কাছে নেই, তবে আমাদের পার্টনারদের কাছ থেকে আমরা কিছু পিসমিল বেসিস ডাটা যাচ্ছে আমাদের কাছে। এই যে এখন আপনার জানার বিষয় কত আসলে তো লে অফ ইজ ইন এ বিগ ওয়ে হচ্ছে স্যার। 50% স্যালারি দিয়ে এবং তারপরে আগামী মাসে এটা 25% স্যালারিতে যাবে, এটা তো ওনারা লে অফ করছেন, এবং ওনারা যে টাকা দেওয়া হচ্ছে 5000 কোটি টাকা, ওইটাতে নিতে মালিকরা আগ্রহী না, কারণ ফ্যাক্টরি বন্ধ রেখে লোন করে মাইনা দিয়ে তারপরে আবার ওনারা ওটা শোধ দিবেন, এটা ওনারা বাস্তবসম্মত মনে করছেন না। স্যার এই কারণে আমরা আরো বৃহত্তর রিসার্চ করব যে আসলে এটা কিভাবে তাদেরকে প্রভাবিত করছে, হ্যাঁ, শ্রমিকদেরকে, এবং আমাদের আর্থিক খাতে যেহেতু আরএমজি সেক্টরের যথেষ্ট অবদান আছে, সেই সেক্টরকে বাঁচিয়ে রাখাটাও খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গাগুলো আমরা আমাদের গবেষণার মাধ্যমে তুলে নিয়ে আসবো, এবং প্যারালালি আমরা আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সরকারের উপরে এবং মালিক পক্ষকেও আমরা একটা বার্তা দিতে চাই যে এতদিন পর্যন্ত যে সকল শ্রমিকরা এই খাতকে বাঁচিয়ে রেখেছে, হ্যাঁ, সুতরাং তাদের স্বার্থ ওটাও যেন অক্ষুণ্ণ থাকে এই বিপদকালীন সময়, সেই ধরনের প্রণোদনা যেন তারা অব্যাহত রাখে। ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আর কাউকে আমি বাদ দিয়েছি যিনি লাইনে ছিলেন আমাদের সেক্রেটারিয়েট এবং সিপিডি ছাড়া? কাউকে বাদ দিয়েছি? যদি বাদ না দিয়ে থাকেন তাহলে আমি এখন ক্লোজ করব। ক্লোজ করার জন্য আমি এখন আমাদের সিপিডি এবং প্ল্যাটফর্ম থেকে আমি দু একজন, মুস্তাফিজ কিছু রিফ্লেকশন দিবা? মুস্তাফিজ? হ্যাঁ, না রিফ্লেকশন কিছু নাই, তো একটা নতুন ডাইমেনশন যেটা আর কি আমার কাছে আর কি মনে হচ্ছে সেটা হলো যে যেটা বললেন যে গ্রামাঞ্চলে ল এন্ড অর্ডার সেফটি ইস্যুটা, এটা একটা গ্রাসরুট থেকে আসছে। তো এই ডাইমেনশনটা আমি আসলে আমার অন্তত ছিল না আর কি, আর অন্যগুলো ভেরি ওয়েল টেকেন।
আমার মনে হয় আমাদের কাজে লাগবে পরামর্শ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ফাতেমা ইউসুফ ম্যাডাম, মোবাইল ব্যাংকিং এর যে ট্রান্সফারের ইস্যুটা কে স্মুদেন করার জন্য এটা কি আগে আসছিল? এটাও মনে হয় নতুন আসছে। হ্যাঁ, না এটা এত বড় ভাবে আলোচনা আগে হয়নি, আজকে যেরকম হলো। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে অব্র? না স্যার, আমার নেই স্যার। শুভ? না স্যার, ঠিক আছে, আমার দিক থেকে কোনো ইয়ে নেই স্যার। ইর্তেজা? না স্যার। ওকে, তাহলে আমি ক্লোজ করছি আজকের। আপনারা আর কেউ কোনো কিছু অ্যাড করতে চান? কেউ আর আছেন? ওকে, বাদ দিয়ে গেলাম বা কেউ মনে পড়ে এসেছিল এরকম কিছু? আমি একটু যোগ করতে চাই যে বলেন বদিউল ভাই। যেটা বলেছে গ্রামে গঞ্জে ওই যে সামাজিক অস্থিরতা শুধু গ্রামে গঞ্জেই নয়, আই থিঙ্ক আমার মনে হয় ব্যাপক সামাজিক অস্থিরতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে কিছু কিছু আমরা দেখেছি। তো আমার মনে হয় এই বিষয়টা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে। এ ব্যাপারে সরকারের এবং আমাদের সকলেরই করণীয় রয়েছে। হ্যাঁ, আমি আপনাদের শুধু এইটুকু বলতে চাই যে সরকারের পক্ষ থেকে যে সমস্ত অ্যাডভাইজারি বিভিন্ন জায়গাতে গেছে তার ভিতরে একটা হলো যে কোনো ধরনের উদ্বেগ, ভীতি বা এরকম উস্কানির সৃষ্টি করবেন না। তো এই সমস্ত কথা বলাটা সেই রকম উস্কানিমূলক কথার ভিতরে পড়বে কিনা এটা নিয়ে আমি একটু চিন্তার ভিতরে আছি। কি মনে করেন? এগুলো তো মিডিয়াতে আসছে, এগুলো তো যেমন ওই যে নারায়ণগঞ্জে যেটা ঘটেছে সেটা তো বাংলাদেশ প্রতিদিনে বিরাট করে ছবি দিয়ে তারা চেপেছে। এটা ওই যে ট্রাক লুটের কথা বলছেন? না, ট্রাক লুট না, ওখানে ওই যে চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করেছে, চেয়ারম্যানের বাড়ির সামনে ডেমনস্ট্রেশন করেছে। তারপরে আরো কিছু কিছু জায়গায় যে মানুষ ত্রাণের জন্য বিভিন্ন রকমের এজিটেশন করছে, প্রতিবাদ করছে, এইসব করছে, দাবি করছে সম্মিলিতভাবে। তো এগুলো তো ওই যে টেলিভিশনে দেখাচ্ছে, এগুলো তো মিডিয়াতে আসছে। না, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এই প্রসঙ্গে একটু বলতে পারি? হ্যাঁ, বলেন বলেন। আমরা মানে কুইকলি আমরা যদি একটু পজিটিভ টোনে এই বিষয়টাকে তুলে ধরি বা বলি, সেটা হচ্ছে আমরা কিভাবে আমাদের, আমি ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে বলছি, আমাদের রিসোর্সকে আমরা বেটার রিস্ট্রাকচার এবং রিডিজাইন কিভাবে করতে পারি। যেমন আমার অর্গানাইজেশনের বা আমার কোনো একটা সেক্টরের বাজেট আছে, সেই বাজেট কিন্তু আমার ভিন্ন আঙ্গিকে তৈরি করা হয়েছিল, যেটা আমার একেবারে ওভারনাইট 1 মাসের মধ্যে সব পাল্টে গেছে। এখন আমাদের কিন্তু টোটাল রিসোর্সকে আগামী 1 বছরের জন্য, ইভেন আমি বলবো যে পুরো ফিসক্যাল ইয়ারের জন্য আমরা ভিন্নভাবে কি করে রিস্ট্রাকচার করতে পারি, রিঅ্যারেঞ্জ করতে পারি বেটার ইউটিলাইজের জন্য, যেন আমরা আরো কঠিন সময়ের জন্য আমরা নিজেকে প্রস্তুত করতে পারি। এটা আমি বলবো একটা আমরা পজিটিভ টোনে যদি সরকারের কাছে অ্যাডভোকেসি করি, তার কারণ ব্যক্তিগতভাবে একজনের, এটাতে সরকারের কি করার আছে? সরকার তো বলেছে আপনি রিঅ্যারেঞ্জ করে এনজিও গুলোতে জমা দেন, 7 দিনে পাস করে দিবে। এনজিও গুলো তো বিভিন্ন প্রজেক্ট পাস করছে। আমি বলবো যে আমি ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে আমাদের যেইভাবে আমরা ক্রাইসিস মোমেন্টে আমরা যেভাবে রেশনিং করি, প্রায়োরিটাইজ করি, আমাদের আমরা যদি দিদার আপনি একটু পরিষ্কার করেন, আপনার ইউসেফ এর টাকা আছে, আপনি এটাকে পোস্ট কোভিড কিভাবে রিঅর্গানাইজ করবেন, এখানে সরকারের ভূমিকা আপনি কি দেখছেন? সরকারের ভূমিকা নাই, আমি বলছি যে আমরা সেভাবে করব, ঠিক আছে, কিন্তু যে হল আমি দেশের থেকে বিচ্ছিন্ন না, এটাই দেখছি। এবং আপনি বেশি সরকারকে ডেকে আনলে আপনার উপর এমন খবরদারি হবে যে আপনি চালাতে পারবেন না। তা ঠিক, অবশ্যই, তাই না? মানে প্রত্যাশাটা, আকাঙ্ক্ষাটা ভালো, কিন্তু আমি বাস্তবতায়ও কতগুলো আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি যে এই আমরা সরকারের সাথে যখনই কোঅপারেশন, কোঅর্ডিনেশনের কথা বলি, তখন আমাদের এটাও স্মরণ রাখতে হবে যে ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আপনার উপরে নিয়ন্ত্রণের চেষ্টাও কিন্তু আছে। সেহেতু এটা একটু জটিল, একটু ব্যালেন্সের ব্যাপার আছে, সেটা একটু। বাট আই গেট ইউর ন্যাশনাল পার্সপেক্টিভস গুলো আপনার কাছ থেকে ভালোই এসেছে। কলিগস, আর কারোর কিছু যদি না থাকে তাহলে আমরা এটা শেষ করব, এবং আপনাদের অনেক ধন্যবাদ। এগুলি আমি যে কন্ট্রিবিউশনের পেপারটা আমাদের আগাচ্ছে, আপনারা যদি, আমরা ইতিমধ্যে প্রায় 30টির উপরে প্রতিষ্ঠানের কাছ থেকে পেয়েছি, আপনারা যদি আজকের মধ্যে না দেন তাহলে আর আজকে আপনাদের গুলো কিন্তু আর যুক্ত হবে না, এটা একটু মনে রাখেন। আমরা শনিবার দিন প্রেস ব্রিফিং এ যাব, সবাইকে ডাকতে পারবো কিনা এটা টেকনিক্যালি নির্ভর করে। আমাদের 100 জনের পর্যন্ত জায়গা আছে।
সো মিডিয়াই তো আজকাল 50-60 জনের উপরে হয়, দেখে এটা করবে, এটা সেক্রেটারিয়েট আপনাদের অ্যাডভাইস করবে, কোর গ্রুপের সাথে আমরা নিয়ে যাব। আর হয়তো পলিসি যেটা আমরা একটা 2 পৃষ্ঠা করব, এটা আপনাদের সার্কুলেট করব, 1-2 ঘন্টার ভিতরে আপনাদের রেসপন্স দিতে হবে যে কোন কোন এডিশন, কারেকশন বা আপনারা কোন রিভিশন চান কিনা সেটা। তো এইটার আজকে আপনাদের মানে ইনপুটস এর জন্য অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের সকলের মঙ্গল কামনায় শেষ করলাম।